তোর বকবক করার জন্য ভুলে গেছি কেন ডেকেছি। মনে পড়লে ডাকবো, এখন যা তো। ঋতু আর কিছু বলল না, চলে গেল। তবে আরেকবার পুরো রুমটা ভালো করে দেখে বলল, দিনের বেলাও ঘরটাকে ভুতুড়ে মনে হয়, রাতে তো কবরস্থান হয়ে যায়। অবশ্যই সাদা বিড়ালের পক্ষে এর চেয়ে ভালো কিছুতে থাকা সম্ভব না। ঋতুর বিড়বিড় কথাগুলো ফায়াজের কানে আসছে, কিন্তু ফায়াজ কিছু বলল না, ঠোঁট কামড়ে হাসল শুধু। কাউকে কল দিয়ে আসতে বলল, তারপর বিড়বিড় করে বলল, কালো সরিয়ে রং তুলিতে ভাসিয়ে দেওয়ার সময় হয়েছে। 7 রঙে রাঙাবো আমি তোমার সারা অঙ্গ। কি বোরিং সময় কাটছে ক্লাসরুমে। জাফর স্যার সে কখন থেকে বকবক করে পড়িয়ে যাচ্ছে, কিন্তু অনার্স প্রথম বর্ষের সকল স্টুডেন্ট মাস্টারদের মতো ঝিমিয়ে আছে। এরা কী করে যে পড়াশোনার সাথে সংযুক্ত হলো তা মাথায় আসে না। জাফর স্যার পড়ার ফাঁকে ফাঁকে চশমার উপর দিয়ে ভালো করে দেখছে সকলের মনোযোগ তার দিকে আছে কিনা, অথচ তিনি এটাই বুঝে না চশমা ছাড়া দুনিয়া ঝাপসা হয়ে থাকে তার কাছে। পেছনের টেবিলে গুনগুন শব্দ। জাফর স্যার শব্দ করে টেবিলে বই রাখল। কেঁপে উঠল অনেক। কেউ বা ঝিমিয়ে যাওয়া মুরগির মতো ধপাস করে পড়ে যেতে গিয়েও বেঁচে গেল। চশমাটা ঠিক করে গম্ভীর কণ্ঠে বলল, লাস্ট বেঞ্চের দুজন সুন্দর করে দাঁড়িয়ে আপনাদের চাঁদ মুখখানা একটু যদি দেখাতেন। সকলে পেছনে ফিরে রয়েছে। তখনই আদেশ রূপে দাঁড়ালো নাবিল আর ঋতু। তার সুন্দরী রমণীগণ এতক্ষণ কী নিয়ে আলোচনা করলেন তা কি আমাদের সবাইকে বলবেন? আবার জাফর স্যার মুখ ভেটকে বললেন, স্যার আজ গরমের মাঝে আপনাকে ভীষণ কুল লাগছে, এটার কারণ কি আমাদের ম্যাডাম? নাবিলার কথায় সকলে হেসে দিল। বেয়াদব, এরা মানুষ হবে না, সবগুলো একটা বেয়াদব হচ্ছে। এদের পড়াশোনার সাথে সংযুক্ত করে পড়াশোনার অপমান করা হয়েছে। ঋতু চুপ। সামনে বেঞ্চে বসা তুলি আর তিশা মিটমিট করে হাসল, যেন তারা খুশি এদের কথা শুনতে দেখে। অথচ গোবর ভর্তি মাথা ঢুকলো না। স্যার সবাইকে বলছে কথাগুলো। মেয়ে, তুমি নীলের বোন? জি স্যার। ভাই তো বেশ ভালো। তা তুমি যে ক্লাসে কথা বলো সেটা কি জানাবো ওকে? আচ্ছা বসো, পরের বার আর কথা বলবে না। ঋতু আর নাবিলা বসার আগেই ক্লাস টাইম শেষ। জাফর স্যার বই গুছিয়ে নিয়ে যাওয়ার সময় আবারও বলে উঠল, আমার ক্লাসে ঘুমানোর জন্য কোনো বেড নেই। কেউ ঘুমাতে চাইলে বালিশ আর বেড নিয়ে আসিও। বেয়াদব, সবগুলো বেয়াদব। এরা হবে না, কিছু হবে না। এদের জন্য আমার বেকার সময় নষ্ট। খুশিমাকে কত বলি চল একটু যাই ঘুরতে, সেও কথা শুনে না। সবগুলো বেয়াদব। বিড়বিড় করে বলতে বলতে ক্লাসরুম ত্যাগ করলো জাফর স্যার। এতটাই আস্তে বিড়বিড় করলেন যে লাস্ট বেঞ্চেরটাও ওনার কথা স্পষ্ট শুনেছে। সকলে হেসে দিল। হা হা করে হাসার শব্দ কেউ বলবেও না। কিছুক্ষণ আগেও এই ক্লাসরুমটা ঘুমিয়েছিল। কি ব্যাপার, এমন মন খারাপ করে আছিস কেন? আর বলো না চাচু, মনটা আমার খুব খারাপ। সেটাই জানতে চাচ্ছি। আমি বুঝলাম না উজ্জ্বল, তুই কোন না কোন মেয়েকে পছন্দ করিস, আবার জেরিনকে বিয়ে করবি। তুই কি 2 বিয়ে করবি নাকি? কি যে বলো না চাচু, বিয়ে তো একটা করব, আর জেরিন তো সে মেয়ে। বলে উজ্জ্বল মেয়েদের মতো লজ্জা পাওয়ার ভাব করলো। তারিফ খান অবাকে রেশ কেটে বলল, কি বলিস? কি আর বলবো, বিয়ে ঠিক হয়েছে, কোথায় প্রেম করব, কিন্তু তার হলো কোথায়? কেন হয়নি? জেরিন কি নিষেধ করেছে কবুলের আগে প্রেম ভালোবাসা হবে না? নিষেধ করার জন্য কথা বলতে হবে তো আগে। হ্যাঁ তো কথা বলো না। কেউ তার মানা করছে না। জেরিন কি কথা বলতে চায় না, নাকি তুই কল দিতে নার্ভাস? উজ্জ্বল চারদিকে তাকালো। কেবিনে শুধু সে আর চাচা ছাড়া কেউ নেই। তবে কিভাবে বলবে চাচাকে সত্যি কথা? ঘামছে, লজ্জা দুটো যেন সংকোচ তৈরি করছে। কী রে বল কোনটা? সেসব কিছু না। তাহলে? নাম্বার নাই আমার কাছে। ওহ আচ্ছা। কি, তোর কাছে নাম্বার নেই? গত শনিবার দেখে আসছি আর আজ সোমবার, 2 দিন হয়ে গেছে তুই একটা সামান্য নাম্বার জোগাড় করতে পারলি না। তুই কি সত্যি আমার ভাতিজা, নাকি হসপিটালে চেঞ্জ হয়েছিস? উজ্জ্বল চুপ। কি বলবে চাচাকে? সত্যি তো, নাম্বার তো বাসার যে কেউ দিতে পারতো, কিন্তু কারো থেকে চাইতেও লজ্জা লাগে। নীলকে তো পায় না, আর রইল ঋতু। ঢোল পিটে সারা পাড়া করে বলতো আমার ভাই বিয়ে করবে না বলে বসে আছে, অথচ মেয়ে দেখার পর নাম্বারের জন্য পিছু পিছু ঘুরছে। মা চাচিদের থেকে তো আর চাওয়া যায় না। আড়ালে বলতে কি ছেলে তাদের বিয়ের আগে বউ পাগল হয়েছে। বিশ্বাস নেই, নারী জাতিকে বিশ্বাস করতে নেই। কখন কোথায় ইজ্জত নিয়ে টানাটানি করে টেরও পাওয়া যায় না। যতক্ষণে টের পাওয়া যায় ততক্ষণে নিলামও শেষ। আর রইল ফায়েজ, সে তো এক পিস, তার মোবাইলে আদৌ কারো নাম্বার আছে কি না সেটা নিয়ে সন্দেহ হয়। ভাতেজাকে চুপ থাকতে দেখে তারিফ খান গলা খেকিয়ে বলল, নাম্বার নাই তোর কাছে এটা ভাবতে আমার লজ্জা করে। তোর চাচা তোর ছোটো মাকে পটিয়ে বিয়ে করেছে, আর তুই আমার ভাতিজা হয়ে ভালোবাসার ছক্কা না তুলে সোজা কানা তুললি। আফসোস তোকে কিছু শেখাতে পারিনি, আমার শিক্ষা ব্যর্থ। চাচু এসব বন্ধ করে বলো কিভাবে নাম্বার পাবো। ভাবার কি আছে? সন্ধ্যা যেদিন তো ঋতুকে পড়াতে আসবে তখন না হয় বাসা অবধি দিয়ে আসার সময় নাম্বারটাও চেয়ে নিবি। সরাসরি নাম্বার চাইবো? খারাপ ভাববে না?
সরাসরি চাইবি কেন? বলবি এই নাও আমার নাম্বার, প্রয়োজনে কল দিও, কিংবা বলবি বাসায় গিয়ে কল দিও। বাহ চাচ্চু বাহ, তুমি আসলে জিনিয়াস। এর জন্য তো ভাবি আমাদের এত সুন্দর ছোট মা কিভাবে তোমার প্রেমে দেওয়া না। এই খবরদার, তোদের মা হয় নজর দিবি না। আজ তাক ফিরুলা, কি যে বলো না, ছোট মা তো আমাদের মা, নজর দিব কেন? ফয়েজের আজ ক্লাস নেই, মাস্টার্সে একটা ক্লাস ছিল, সেটা শেষ করে মাত্র এসেছে। তখন দরজায় আওয়াজ করলো, ইয়েস মে আই কামিন স্যার? ইয়েস কামিন। তিশা একটা মোটা বই নিয়ে ফায়েজের সামনে এসে দাঁড়ালো। ফায়েজ একবার তাকিয়ে বলল, কি চাই? স্যার, কাল যে চ্যাপ্টার বুঝিয়ে দিয়েছেন ওখানে একটু সমস্যা হচ্ছে, আবার বুঝিয়ে দিবেন? ফায়েজ তিশাকে দেখল। মেয়েটা যে পড়া বুঝতে আসেনি বেশ ভালো করে বুঝেছে, তবে না করলে সেটাও ভালো দেখায় না। কিন্তু এদের অল্প বয়সে রক্ত গরম, কখন কি আবেগের বশে করে কোনো বিপদ ডেকে আনে বিশ্বাস নেই। তাই যা করার চিন্তা করে করতে হবে। অবশ্যই বুঝিয়ে দেব। তুমি ক্লাসে গিয়ে আরও কয়েকজনকে নিয়ে আসো। কেন স্যার? এটা প্র্যাকটিক্যালি বোঝালে ভালো হয়, তাই ৩-৪ জন থাকলে সুবিধা আর কি। ওকে স্যার। তিশা দৌড়ে গেল, কিন্তু ভাগ্য যেন আজ তিশার সাথে খেলা করছে। তুলি নেই, সে নীল ভাইকে সরি বলতে গেছে। ক্লাসরুম ফাঁকা, মন খারাপ করে বের হয়ে আসার সময় ক্লাসরুমের বাইরে দেখা হয় ঋতু, রোহান, ফারিয়া ও ঋষির সাথে। না চাইতে ওদের দিকে গেল। কিছু করার নাই, কয়েকজন নিয়ে যেতে না পারলে স্যার বুঝিয়ে দেবে না, তাই বাধ্য হয়ে শত্রুদের সাহায্য নিতে হয়। তোমরা কি সবাই ফ্রি আছো? না নেই। বেশি ব্যস্ত কি নিয়ে? তোমাকে কেন বলবো, যাও তো এখান থেকে। আহ নাবিলা, কি শুরু করলি? হ্যাঁ বলো কেন, আমরা ফ্রি আছি। ফায়ার স্যার কয়েকজনকে ডেকেছে, তাই আর কি। আমাদের ডেকেছে? কিন্তু কেন? তোমাদের না, ঠিক বলছে ৩-৪ জন স্টুডেন্ট লাগবে ওনার। ও আচ্ছা, এখন তোমরা যাবা? যাই চলো। নাবিলাকে ঋষি টেনে নিয়ে গেল। তিশার সাথে ঋতুদের দেখে ফায়ার স্যার যেন অবাক হলো। বিড়বিড় করে বলে, সাপ আর বেজির দল একসাথে দেখি। সময়ের সাথে তাল মিলিয়ে চললেও মাঝে মধ্যে কোথাও যেন শূন্যতা থেকে যায়। রুবি মেয়ের মাথায় তেল দিয়ে বিনুনি করে দিল। বেশ লম্বা হয়েছে চুল, বছরের শুরুতে কেটে দিয়েছিল, এখন অনেকটাই বড় হয়েছে। মাঝে মাঝে মেয়েকে দেখলে কষ্ট হয়। হাসি খুশি মেয়েটার জীবন কখন জানি ঝড়ের বাতাস এলোমেলো হয়ে যায়। আজকাল শাশুড়িও বেশ অসুস্থ, ওনাকে বলে লাভ নেই। তবে ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে হবে। ভবিষ্যৎ আগেই ঠিক করা, কিন্তু কি হবে তা জানা নেই। ভয় হয় যদি কোনো বিপদ হয়। কি ভাবছো মেজমা? পৌরশালী কণ্ঠ শুনে কেঁপে উঠল রুবি। পেছনে ফিরতে ফায়াজের হাস্যজ্জ্বল মুখটা দেখে আবারও কেঁপে উঠল। নিজেকে সামলিয়ে বলল, কিছু না বাপ, তোর কিছু লাগবে? না, আমার লাগবে না। কিন্তু তোমাকে এত মনমরা লাগছে কেন? কই, আমি ঠিক আছি, হয়তো ক্লান্ত। সত্যি কি তাই? হ্যাঁ রে বাপ, হ্যাঁ। ফায়াজ আর খাটল না, জগে পানি নিয়ে চলে গেল। রুবিও হাতের কাজ শেষ করে লাইট অফ করে শুতে গেল। খানবাড়ির আনাচে কানাচে সবখানে অন্ধকার ছেয়ে গেল। কোথাও আলো নেই, শব্দ নেই। ড্রয়িং রুমে হলুদ আলোয় চিকচিক করলেও তা বেশ কম উজ্জ্বল। ঋতু পড়ছে, আর 2 দিন বাকি পরীক্ষার। ভালো করে পাশ না করলে ফায়েজ ভাইকে মুখ দেখাতে পারবে না। সেখানে প্রেমের কথা বলা তো বিলাসিতা, আর বলবে না কোন মুখে? বড় মা তো বলবে, তুই ফেল করিস, আর আমার ছেলে পিএইচডি করেছে বিদেশ থেকে, তার সাথে তোর বিয়ে আমি মানব না। বড় বাবা তো বলতে পারে, ঋতু শোন, তোকে আদর করি ঠিক আছে, তাই বলে পুত্রবধূ ভাবতে আমার সমস্যা থাকতো না যদি তুই পাশ করতি। কিন্তু কোনো ফেল করা মেয়ে আমার ছেলের বউ হবে না। এটা খানবাড়ির বড় কর্তা তৌফিক খানের হুকুম। দাদি হয়তো 2 লাইন সোহাগ করে বলতো, দাদুরে ফেল না করলে তো আমার নাতির পাশে থাকতে পারতি। এখন তো খানবাড়ির বউ হতে পারবি না, যারে তারে তো খানবাড়ির বউ করা যায় না। ফায়েজ ভাই হয়তো গম্ভীর কণ্ঠে তিতা করলার জুস উগলে দিয়ে বলতো, ফেল করে আমার বউ হতে চাস? সাহস তো কম না, তোর মতো ফেলটুস হবে আমার বউ? এরপর কি আমার বাচ্চা কাচ্চাও ফেলটুস হবে? সবাই আমাকে ফেলটুসের জামাই বলবে। আমি মুস্তাকিম খান ফায়েজ কখনো ফেল করিনি, এমনকি হাইস্ট নাম্বার পেয়ে পাশ করেছি তোর মতো ফেলটুসকে বিয়ে করতে। ঋতুর ভাবনা ঋতু নিজে কেঁদে দিল। চোখের পানি নাকের পানি মিশিয়ে বিড়বিড় করে বলল, ফেল করলে ভালোবাসা সব ফিকে হয়ে যাবে, আমাকে কেউ ভালোবাসবে না। আর ফায়েজ ভাই তো ফেলটুস বলবে, আমি মুখ দেখাতে পারবো না। আমি পাশ করব। ঋতু, তোকে পাশ করতে হবে। অদ্ভুত সব চিন্তা শেষ হতে রাত 12টার ঘণ্টা বেজে উঠল। এদিকে পেটে ক্ষুধা চোচো করছে। চেয়ার থেকে উঠে ড্রয়ার খুলল, কিন্তু ভাগ্য আজ সঙ্গ দিল না। না আছে কেক, আর না আছে চকলেট চিপস, কিছু নেই। সব খেয়ে শেষ, অথচ ছোট মা রাখল না। অভিমানে ঠোঁট উল্টিয়ে নিল ঋতু। এখন ফ্রিজে আমার ভরসা, কিন্তু কিছু থাকবে তো? এরিক আর মন তো ফ্রিজকে শান্তি দেয় না। দুটো হয়েছে খানবাড়ির বাদর। বড় বাবাকে বলে এদের বাইরের সামনে পেয়ারা গাছে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করব। আমার ভাগের চকলেট চিপসও এরা দুটো খেয়ে নেয়। বক বক করতে করতে ফ্রিজের সামনে হাজির হলো ঋতু। চারদিকে তাকিয়ে দেখলো ড্রয়িং রুম বাদে সবখানে অন্ধকার হয়ে আছে।
ধীরে ধীরে ফ্রিজ খুলল। ভাগ্য এবার আর বেমানি করেনি। চকলেট দেখে হাসি ফুটে উঠল মুখে। বড় একটা চকলেট নিয়ে তা খেতে শুরু করলো। হঠাৎ করে স্পর্শে কাঁধে কেঁপে উঠল ঋতু। চিৎকার দিবে তারও যেন জো নেই। গলার সব আওয়াজ বিলীন হয়ে গেছে আজ। মুখ ভর্তি চকলেট না পারছে বের করতে আর না পারছে গিলতে। শরীর কাঁপছে, হাত পা শক্ত জমে যাচ্ছে। ভূতে বিশ্বাসী না ঋতু, এসব ভূত আত্মার ভয় নেই তার। কিন্তু আচমকা কেমন পরিস্থিতি যেন তার ভেতরে না থাকা ভয়কে প্রকাশ করে জানান দিচ্ছে ঋতুও ভয় পায়। স্বাভাবিক এত রাতে সবাই ঘুম, সেখানে কেউ পাশে দাঁড়িয়ে থাকলে যে কেউ ভয় পাবে। এত রাতে চুরি করে চকলেট খাচ্ছিস? ফিসফিসানি আওয়াজ, কানে গরম নিঃশ্বাস, কাঁপছে বুক, ঠোঁট, সারা শরীরে শিহরণ। কিন্তু এমন নিস্তব্ধতায় এইটুকু ফিসফিসানি আওয়াজও বজ্রপাতের ন্যায় লাগছে ঋতুর কাছে। কণ্ঠটা চেনা। আবারও বলে উঠল, চুরি করে খাওয়ার স্বভাব আছে জানতাম না তো। মৃদু হাসি, এমন কাছ থেকে কথা বলছে মুখ দিয়ে, শব্দ বের করতে পারছে না ঋতু। ফায়েজ ঋতুকে ছেড়ে সামনে এসে দাঁড়ালো। দূরত্ব হতে ঋতুর চোখ তুলে বলল, মোটেও আমি চুরি করছি না। খানবাড়ির ছেলে, আমার তো ক্ষুধা লেগেছে, ঘরে কিছু নেই, তাই এসেছি খেতে। নিজের বাড়িতে কিছু খেলে তাকে চুরি বলে না, জানেন না প্রফেসর সাহেব? ফায়েজ ঋতুর দিকে তাকিয়ে আছে। ঠোঁটের পাশে চকলেটের ক্রিম লেগে আছে, এখনও হাত চকলেটের পুরো অর্ধেক অংশ। এলোমেলো চুল, মাথায় ঘোমটা নেই, গলায় পিছিয়ে আছে ওড়না। চোখগুলো বারবার পলক ঝাপটে নিচ্ছে, যেন জীবন্ত পুতুলের পাপড়ি নড়ছে। বুকের মাঝে হাত দুটো ভাঁজ করে বলে, তা না হয় বুঝলাম, কিন্তু অন্ধকারে খাওয়ার কোনো মানে আছে? আলো জ্বালিয়ে খেলে তো হয়। পাগল নাকি আমি? আলো জ্বালালে সবাই জেগে যাবে না? মা যদি দেখে আমি রাতে চকলেট খাচ্ছি, বকা দিবে না? কেন দিবে? তোর কি চকলেট খাওয়া নিষেধ? নিষেধ না, কিন্তু রাতে যে পেট ভরে খায়নি এটা আমি না, আম্মু বলতো। ওনার মতে আমি নাকি খাওয়া দাওয়া করি না। আপনি বলেন ফায়েজ ভাই, আমি কি এত বেশি খেতে পারি? সত্যি বলছি মেজমা, তুই যা খাস দিনকে দিন পাটকাঠি হচ্ছিস। তোকে মায়ের কেন দেয় না আমি বুঝি না। কে দিবে মায়ের? শ্বাস আছে নাকি কারো খানবাড়ির আদরের মেয়ে আনাবিয়া খান ঋতুকে মারবে? ফায়েজ শুধু হাসলো ঋতুর বাচ্চামো দেখে। অথচ দিনের আলোতে কতটা ম্যাচুরিটি দেখা এই মেয়েকে, কতটা বুঝদার। কিন্তু ঋতু তার কথায় এতটা মগ্ন ছিল যে ফায়েজ ভাইয়ের হাসিটাই দেখল না। যদি একবার ফায়েজ ভাইয়ের দিকে তাকাতো তাহলে সে মায়াময় হাসি দেখে আরেকবার বলে উঠত, উহ ফায়েজ ভাই, আপনি হাসতেও জানেন? আমি তো প্রেমের উপর প্রেমে পড়েছি বারবার। কেন এত পাগল করতে উঠে পড়ে লাগলেন? যা ঘুমাতে, চকলেট তাড়াতাড়ি শেষ কর। আপনি খাবেন ফায়েজ ভাই? না, আমি এসব অখাদ্য কুখাদ্য খাই না। ঋতু যেতে যেতে বিড়বিড়িয়ে বলল, খাবেন কেন? আপনার মতো তিতা করলা ভালো জিনিস খায় নাকি? একটু চকলেট খেলে তো মুখ দিয়েও মিষ্টি বের হতো। ঋতুর প্রত্যেকটি শব্দ ফায়েজ শুনেছে। তখনও ঠোঁটে মিটমিটি হাসি রয়েছে। ঋতু যেতেই ফায়েজ জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে 3 গ্লাস পানি খেয়ে ধপাস করে চেয়ারে বসে পড়ল। এতটা কাছে আসলে নিজেকে সামলিয়ে রাখা সত্যি কঠিন রে। তবে চকলেট আমি খাবো, কিন্তু এসব অখাদ্য কুখাদ্য চকলেট তো খাবো না। আমি যেটা খাবো সেটা তো আর কেউ পাবে না। খান বাড়ির বড় মেয়ে আনাবিয়া খান ঋতু বলে ঠোঁট কামড়িয়ে হাসতে লাগলো। ভালোবাসি তোকে, ভালোবাসি বুকের পাঁজর জুড়ে। তুই আমার নিঃশ্বাসে আছিস শুধু ঘিরে। গুনগুন করে গান গাইছে উজ্জ্বল। ভাইকে গান গাইতে দেখে চোখ কপালে নিলেন। তার এমন সাদাসিধা ভাই গান গাচ্ছে আজকাল? জেরিন আপু কি ভালোবাসার বর্ণমালা শিখিয়ে দিল নাকি? হুমড়ি খেয়ে রুমে ঢুকলো নীল। নীলকে দেখে অপ্রস্তুত হয়ে গেল উজ্জ্বল। এমন ভাব করছে যেন বাসর ঘরে বউকে চুমু খেতে গিয়ে খাটের নিচ থেকে কেউ বলে উঠল, আমি দেখছি। উজ্জ্বলকে লজ্জা পেতে দেখে নীল হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। কি ব্যাপার নীল, তুই আমার রুমে কি করিস? গান শুনতে আসছি, মজা করিস? না সত্যি। তা আমাদের ভাবিকে কি আজকাল গান শোনাও নাকি? বলে 32 পাটি দাঁত বের করে হাসতে লাগলো। উজ্জ্বল যতই নীলের সাথে বন্ধুর মতো সম্পর্ক রাখলেও এমন কথা কখনো শেয়ার করেনি। তবে ফায়েজ আর ছোট চাচু হলে ব্যাপারটা আলাদা। নীলকে এড়িয়ে যেতে গিয়েও পারল না উজ্জ্বল। নীল পথ আটকিয়ে বলে, শুনলাম আজকাল খানবাড়ির ছেলে তার হবু বউকে নিয়ে রিকশায় আইসক্রিম খায়, ডাব খায়। মন্দ লাগে না, কিন্তু আশেপাশে তো নজর দেওয়া লোকের অভাব নেই। নজরটা কি তুই দিচ্ছিস? ছি ছি ভাইয়া, এটা বলতে পারলে? আমি কেন দেব? আমি তো সাবধান করছি। ও আচ্ছা, শোন না নীল, আমিও আজকাল খেয়াল করি কেউ একজন গলির মোড়ে দাঁড়িয়ে থাকে প্রতিদিন সন্ধ্যায়। মাঝে মধ্যে ফুচকার দোকানের সামনে চেয়ারও বসে থাকে। কোনো একটা রূপসী ঘোমটা দেওয়া কন্যা আশেপাশে থাকে, তবে কথা হয় না তাদের। কেন বলতো? ভাইয়ের কথায় চমকে উঠল নীল। ধরা পড়া চোরের মতো পালিয়ে গেল। এসেছে বড় ভাইকে লেগ ফুল করতে, কিন্তু নিজে যে এভাবে ফেঁসে যাবে ভাবতে পারেনি। আচ্ছা ফায়েজ, মেয়েটা কে হতে পারে যার জন্য নীল সেখানে যায়? তুই কি ছোট ভাইয়ের প্রেমের ঘরে রানী দেখবি নাকি নিজেরটা দেখবি? কি যে বলিস না, আমি কেন ওরটাকে দেখব? কিন্তু কার সাথে মিশছে তা তো জানতে হবে। তুই কি কিছু জানিস? আমি নিজেরটা ছাড়া অন্য কারোরটার দিকে তাকাই না। তবে ও যার সাথে মিশুক মেয়েটা ভালো, কিন্তু প্রেমটা হয়নি। এত কিছু কেমনে জানিস তুই?
জানতে হয়। সে যাই হোক, এসব গোয়েন্দা করিস না। সময় হলে সব জানবি। তুই যখন একবার সার্টিফিকেট দিয়েছিস তাহলে এবার আমি নিশ্চিত হলাম। ফায়ের শার্টের হাতা ফোল্ড করতে করতে রুম থেকে বের হচ্ছে। ঋতুও তখন রেডি হয়ে রুম থেকে বের হলো। আজ ঋতুর পরীক্ষা। ঋতুকে দেখে উজ্জ্বল বলে, কী রে বনু, আজ নাকি তোর এক্সাম আছে? কেমন প্রস্তুতি নিলি? ঋতু কিছু বলার আগে ফায়েজ ঋতুকে দেখে বলল, যেমন তেমন নিলে হবে না ঋতু, ভালো হতে হবে রেজাল্ট। আবার চকলেটের সাথে গুলিয়ে খেয়ে নিস না সব। চকলেটের সাথে পরীক্ষার কী সম্পর্ক? উজ্জ্বল বুঝতে না পেরে জিজ্ঞেস করলো। আছে আছে, তুই বুঝবি না। ঋতু বুঝতে পারে না এই সাদা বিড়াল দুদিন আগের ঘটনা আজও কেমনে মনে রেখে কি সুন্দর বাস হিসেবে ব্যবহার করলো। খাটাস কি আর এমনি ডাকে নাবিলা? ধূসর আলোয় পুরো রেস্টুরেন্ট জুড়ে, কোথাও লাল কোথাও আবার নীল বড় বড় আলোর বলে ছড়াছড়ি। মিউজিক বাজছে তারও স্লো ভয়েসে। ইতনি मोहब्बत करो ना, मैं डूब ना जाऊं कहीं, उफ्स किनारे पे आना, मैं भूल ना जाऊं कहीं, देखा जब से है चेहरा तेरा, मैं तो हफ्तों से सोया नहीं, बोल दो ना जरा दिल में जो है छिपा, मैं किसी से कहूँगा नहीं, मैं किसी से कहूँगा नहीं। দুই একটা টেবিলে কয়েক জোড়া কপত কপতি রয়েছে। তারা কেউ হাতে হাত রেখে হারিয়ে গিয়েছে গানের সাথে সে কোন অজানা ভুবনে, আবার কেউ তো খাবার মুখে তুলে দিচ্ছে। চারদিকে সব হাইপাই ব্যাপার স্যাপার। এমন রেস্টুরেন্টে প্রথমবার এসেছে নাবিলা, তাও মাহিনের সাথে। মাহিনের রিকোয়েস্টে আজ যেন দেখা করে, কাল থেকে পরীক্ষা, তখন আর দেখা করা সম্ভব না। বারবার কেউ অনুরোধ করলে প্রেমিকার মন গলবে না, তা কি কখনো হয়? নাবিলাও সাড়া দিল। প্রথমে এমন অন্ধকার জগতে পা রাখতে বুকটা ভয় কেঁপে উঠল, কিন্তু নিজের দুর্বলতা দেখানোর মতো মেয়ে নাবিলা নয়। সাহস সঞ্চয় করে ভিতরে আসলো। মাহিন তাকে নিয়ে 4 নং টেবিলে বসলো। টেবিলটি ঠিক কর্নার সাইডে। একটা পাস্তা আর দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলো। নাবিলার অস্বস্তি হচ্ছে, চারদিকে চোখের মণি দুটো ঘুরছে। মাহিন নাবিলাকে খেয়াল করে মৃদু সুরে বলল, এমন ভয় পেয়ে আছো কেন বাবু? নাবিলা চমকালো, তবে হেসে তা আড়াল করতে গেল, কিন্তু আড়াল করতে পারলো আর কোথায়? সে জহুরি চোখে ধরা পড়ে গেল। মাহিনার লজ্জা বাড়াতে চাইল না, তাই হেসে বলল, এই জায়গাটা নাকি নিরিবিলি, সাথে হালকা আলোয় রোমান্টিক সং আর দুটো মানুষের না বলার কথা, এক সুন্দরতম মুহূর্ত দান করার সুযোগ। সুযোগ শব্দটি কানে আসতে হাত পা কেমন অসাড় হয়ে এলো নাবিলার, কিন্তু হয়তো সে ভয়ের কারণে স্বাভাবিকভাবে নিতে পারছে না। মাহিন নাবিলাকে খাবার সার্ভ করে বলল, হাসিখুশি মেয়েটাও আজ শান্ত। এই পরিবেশ তাকে প্রেমের আহ্বান করেও কেমন যেন উদাস হয়ে আছে। সে নারী কি জানে প্রেমিক পুরুষ ব্যথা পায় প্রেমিকার অবাধ্য ঠোঁট দুটোর এমন নিথর হয়ে পড়ে থাকা দেখে? হয়তো জানে না, জানলে এমন করে শুকনো ঠোঁটের ভাঁজে শত শত খুশি দামাচাপা দিয়ে এমন সন্ধ্যা নামাতো না। নাবিলা বরাবরই মাহিনের কাব্যিক চর্চার প্রেমে পড়ে। শুধু প্রেমে পড়ে না, আজকাল নিজের কয়েক শব্দ বলার চেষ্টা করে। তার মধ্যে মাহিন কাব্য মানুষ, তার সাথে বাক্যবিহীন কথা বলা তেজপাতা ছাড়া বিরিয়ানি রান্নার মতো। নাবিলা অল্প খেলো, মাহিন জোর করলো না। রেস্টুরেন্টে বাইরে এসে জোরে নিঃশ্বাস নিল নাবিলা, যে দম আটকে মরে যেত আর একটু দেরি হলে। মাহিন হাসলো, তারপর হাতে থাকা গোলাপটি দিয়ে বলল, এত ভয় নিয়ে ভালোবাসার বীজ বুনন হয় না। ভালোবাসার গল্প হবে মসৃণ, যেন আমি নিজেকে স্বর্গ সুখে ভাসিয়ে চিৎকার দিয়ে বলতে পারি, আমারও কেউ আছে আমাকে আগলে রাখার জন্য। সিট প্ল্যান দেখে ঋতুর মুখখানা এটুকু হলো। রুহান, রাশি আর নাবিলার সিট পাশের রুমে, এমনকি তারা আগে পিছিয়ে বসেছে। রুহান তো মজা করে বলেও ফেললো, তোরা ঝগড়া করিস, এটা মনে হয় পরীক্ষা ম্যানেজমেন্টও জানে, তাই তোদের দুটোর মাঝখানে আমাকে দিয়েছে। রুহানের এমন 32 পাটি বের করে হাসি দেখে ঋষি আর নাবিলা কয়েকশো লাথি ছুঁড়ে মারল, কিন্তু ফলাফল শূন্য। ঋতু আর ফারিয়া এক রুমে হলো, এ মাথা ও মাথায় তাদের সিট। আরে মন খারাপ করিস না, এক রুমে আছি তো। আর তুই তো আমার থেকে দেখি লিখবি না, তাহলে মন খারাপ কেন করছিস? ফারিয়া আসে তখন তাকে বুঝিয়ে যাচ্ছে ঋতুকে, কিন্তু ঋতুর একটা কথা, রোহান, ঋষি, নাবিলা কি সুন্দর একসাথে বসবে, অথচ আমি আলাদা। আমাদের মধ্যে বন্ধু ফিকে, তাই সবাই আলাদা হয়েছে। ঋতুর এমন অদ্ভুত যুক্তি দেখে অদৃশ্য কপাল চাপড়ে নিল ফারিয়া। কিছুক্ষণ পর তুলি আর তিশা এলো। তুলি ঋতুর পাশে বসে যেন শোকের আগুন আর দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। এটাও বাকি ছিল, এখন 16 কলা পূর্ণ হলো। ফারিয়া হাসতে পারছে না এসব শুনে। ঋতু এমন সব সময় কিছু হলে গাল ফুলিয়ে থাকবে, বলেও লাভ নেই, উল্টোপাল্টা বুঝে নেবে তখন। হায় ঋতু, তুমি ও এখানে? না, আমার ভূত এখানে। ঋতুর এমন উত্তর শুনে তুলে হা হয়ে গেল। আমাদের একসাথে সিট হয়েছে কি না ভালো হলো বলো, শুধু আগের সব ভুলে যাও। সরি, আমি আসলে বুঝেছি তোমাদের সাথে এমন করা উচিত হয়নি। আমরা বন্ধু হতে পারি? ঋতু আগে থেকে গাল ফুলিয়ে আছে, তুলিকে এমনিতেই দেখতে পারে না, তারপর গায়ে পড়া ভাব থেকে শরীর জ্বলে যাচ্ছে। পরীক্ষার সময় দেখে লেখার ধান্দা থাকলে দূরে গিয়ে মর। ঋতুর উত্তরে তুলির চোখ কপালে। কী সব ইনকোর্স পরীক্ষা?
তাও 20-30 মার্কসের জন্য দেখে লিখব? আমি কি অশিক্ষিত নাকি গাধা? কোনোটা না। সে যাই হোক, ধান্দা একটাই, এই মেয়েকে নীলভাইয়ার বোন না হলে এসব মেয়েকে তুলি পাত্তা দেয় না। মনের কথা মনে রেখে তুলি হাসি মুখে বলল, কী যে বলো না, দেখে কেন লিখবো? আমি তো পড়াশোনা করেছি। ঋতু আর কিছু বলার সুযোগ পায়নি। তার আগে হাজির স্যার। ফায়েজ স্যার ঋতু রুমে গার্ড দিবে ভেবেই শুকিয়ে গেল গলা। মনে হচ্ছে সব ভুলে যাচ্ছে। মান সম্মান থাকবে তো নাকি আজ সব হারিয়ে যাবে? ফায়েজ ঋতুকে খেয়াল করেছে, কিন্তু এমন সব কাজ করে মেয়েটা ফায়েজের বুঝে আসে না। 30 মিনিট পরীক্ষা শেষ করে হল থেকে বের হলো সবাই। ফায়েজ ঋতুকে ডাক দিল। সারা শরীর কেঁপে উঠল ঋতুর। পেছনে ফিরে বলে, জি স্যার। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে মুখ এমন গোমরা কেন? না তেমন কিছু না। ফায়েজ আর কথা বাড়ালো না। সবাই দেখছে, তাই চলে গেল ফায়েজ। ঋতু হাঁ করে তাকিয়ে আছে। নাবিলাকে এসে গলা পরিষ্কার করে বলল, এ ঋতু, যেন সত্যি করে বল তো, শুধু তুই স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছিস নাকি স্যারও? বলে খিলখিল করে হেসে দিল। ঋতু ঠোঁট উল্টিয়ে বলল, যদি স্যারও ডুবতো তাহলে ভালো হতো। আমি আবার সাঁতার জানি না, চিন্তা করিস না। ডুবে ডুবে জল যখন খেলি তখন মরার আগে ডুবুরিও আসবে বাঁচাতে, আর প্রেম তখন জমে ক্ষীর হবে। আবারও হেসে দিল নাবিলা। রোহান এসব শুনে দূরে চলে গেছে। তার বোনটাও যাচ্ছে, তাই হচ্ছে দিনকে দিন। এখন তো আবার তার বাবু আছে। ওই দিন তো শুনিয়ে বলল, বাবু খাইছো? আজ বিকেলে জেরিন আসবে না, তার মা অসুস্থ। হবু শাশুড়ি অসুস্থ শুনে উজ্জ্বল দেখতে গিয়েছে। হাসবে অবশ্যই খুশি হয়েছে। জেরিনের বাপ নাই, ভাইও নেই, 2 বোন। মেয়ে বিয়ে দিয়ে ছেলে আসবে, তারাই তো খোঁজ নেবে। ছেলে তার দায়িত্ব নিতে শিখে গেছে একজন মার কাছে, এর থেকে খুশির আর কী হতে পারে? ঋতু অনেকক্ষণ পড়ল, তবে একটা পেজে গিয়ে বারবার আটকে যাচ্ছেন। জেরিনও আসবে না, কাল পরীক্ষা। এখন কি করবে? মুখ ফুলিয়ে টেবিলে মাথা দিয়ে শুয়ে আছে। ফার্স্ট ভার্সিটির পর অফিসে যায় নিয়মিত। সন্ধ্যা 7টায় বাসায় আসে আজকাল আবার। সব সময়ের মতো ঋতু রুমের দরজা খোলা ছিল। ফাইজ উকি দিতে ভুলল না। নজর গেল টেবিলে মাথা দিয়ে শুয়ে থাকা ঋতুর দিকে। রাগ হলো, এভাবে ঘুমায় কেউ? ঘাড়ে ব্যথা করবে। আর পরীক্ষাকাল, এখন মুরগির সাথে কে ঘুমায়? কি ব্যাপার, পড়াশোনা লাঠি তুলে বিন্দাস ঘুম যাওয়া হচ্ছে বুঝি? পুরুষালী কণ্ঠ শুনে চমকে উঠল ঋতু। লাফিয়া চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। একান্ত পুরুষটির ক্লান্ত মুখ দেখে ঋতুর মায়া হয়। ইচ্ছে করে কপালে লেগে থাকা ঘামটুকু মুছে দিতে। মনে মনে বলেও ঋতু, ঘাম, তুই কত ভাগ্যবান, আমার ফায়েজ ভাইকে ছুঁতে পারিস, আর আমি চেয়েও পারি না। ঋতুকে চুপ থাকতে দেখে রাগ যেন বেড়ে যায়। আবার বলে উঠল, কী রে, তোর পড়াশোনা নাই? পরীক্ষা কি ছেলে খেলা মনে হয়? তোর পরীক্ষার জন্য উজ্জ্বলের বিয়ে আটকে রয়েছে। সবাই তোকে নিয়ে ভাবছে, আর তুই কি না ঘুমকে নিয়ে আছিস? আসলে ফায়েজ ভাই, আসল নকল রেখে পড়তে বস, আর যেন না দেখি ঘুমাচ্ছিস। আমি ঘুমাচ্ছি না ফায়েজ ভাই। আজ জেরিন আপু আসেনি, আন্টি অসুস্থ। আমি এই পেজ বুঝছি না, তাই টেবিলে মাথা কাত করে চিন্তা করছি কার কাছে সাহায্য নিব। চোখ বন্ধ করে একদমে কথা শেষ করে চট করে চোখ খুলল ঋতু। ফায়েজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঋতুর দিকে। 20 মিনিট পর বই নিয়ে রুমে আয়, আমি বুঝিয়ে দিব, বলে 1 সেকেন্ডও দাঁড়ালো না। ফায়েজ যেভাবে ঝড়ের গতিতে আসলো সেভাবে চলে গেল। ফায়েজ ভাই তাকে পড়া বোঝাবে, আবারও ফায়েজ ভাইয়ের রুমে যাব? ভাবতে মনে লাডু ফুটছে ঋতুর মনে। ইচ্ছে করছে নাচি, কিন্তু নাচলে তো পড়া মিস হবে। তাই দেরি না করে বই খাতা নিয়ে দৌড় দিল ঋতু। সময়ের কাঁটা যেন থেমে আছে। সন্ধ্যা তখন 7:40। একটু আগে ঋতু ফায়েজের রুমে এলো। চারদিকে আবার ঘুরঘুর করে চোখের মনি দিয়ে দেখছে। আজ কেন জানি অচেনা লাগছে। কালো রঙের সে দেয়ালটুকুনি হালকা গোলাপি রং করা হয়েছে, কিন্তু কখন করলো, কবে করলো, সে কোথায় ছিল? হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু উত্তর সেটা শূন্য। এভাবে কি দেখছিস? পড়তে আসছিস, পড়বি, চারদিকে কি দেখিস? চকলেট খুঁজছিস? তাহলে শোন, আনাবিয়া খান ঋতু, আমার রুমে চকলেট নেই। সেটা তো জানি, আপনার মতো তিতা করলার রুমে চকলেট থাকবে এটা অবিশ্বাস্য। কি হলো? কি বললি, জোরে বল। পাগল নাকি, জোরে বলে বকা খাই? এ তোর বিড়বিড় করা বন্ধ হলে যা পড়তে বস। ঋতু চেয়ারে গিয়ে বসলো, কিন্তু মাথায় তার একটা চিন্তা, কেন রং করলো, কখন করলো, কবে করলো, কে করলো, কার কথায় করলো? ফাইজ ঋতুর পাশে বসলো, বই হাতে নিয়ে বলল, কোন পেজ দেখা? কিন্তু ঋতু তো ভাবনায় ডুবে আছে। ফাইজ বিরক্ত হয়ে বলল, এ তুই পড়তে আসছিস নাকি স্বপ্ন দেখতে? একটু জোরে বলায় ঋতুর ভাবনা বাদ ভাঙল। চমকে বলল, আচ্ছা ফাইজ ভাই, আপনার রুমটা নতুন নতুন কেন লাগে? রং করিয়েছি তাই। কিন্তু কেন করালেন? মন চাইলো তাই। আপনার তো কালো রং পছন্দ। তোকে কে বলেছে? আমি জানি। বাহ, আমার সম্পর্কে তুই জানিস, তা আর কি কি জানিস?
জানি তো অনেক কিছু, কিন্তু পেটে আসছে মুখে আসছে না। তাহলে পড়াটা শুরু কর, নয়তো আমার রুম থেকে যা। না না, আমি পড়বো, তবে সুন্দর হয়েছে, এখন রুমটাকে জীবন্ত লাগছে। ফায়েজ ঋতুকে পড়া বুঝিয়ে দিল। ঋতু আধা ঘন্টার মতো ফায়েজের কাছে পড়ে চলে গেল নিজের রুমে। রুবি খান রুমে আসলে মেয়ে পড়তে দেখে আদরে মাথায় হাত রেখে বলল, বড় হচ্ছিস তুই, এখন থেকে যা করবি বুঝে শুনে করিস। কেন মা এমন কথা বলছো? এমনি মা, বড় হলে মারা মেয়েদের বলে, তাই বললাম আর কি। রবি খান রুম থেকে বের হয়ে গেল, নিজের ভাবনায় হাঁটছে দুপা। আজ বিকেলে হাঁটতে বের হয়েছিল, তখন রাস্তায় আর এই ঋতুর মাঝে। কেমন আছো আপা? আলহামদুলিল্লাহ ভালো আপা, আপনি কেমন আছেন? আজকাল তো দেখিও না, কোথাও গেছেন? হ্যাঁ, গেলাম একটু বাপের বাড়িতে, তাই ছোটোটার মেয়ে হয়েছে আজ 1 মাস। আলহামদুলিল্লাহ ভালো খবর। তা মা মেয়ে সুস্থ আছে তো? হ্যাঁ হ্যাঁ, সুস্থ আছে। শুনলাম আপনাদের বড় ছেলে মানে হাসনা আপার ছেলে বিদেশ থেকে আসছে। জি আপা, আজ 1.5 মাস হয়েছে। আপনি তো এই কয়েক মাস ছিলেন না, তাই জানেন না। এত বছর দূরে ছিল, সেখানে বিয়ে করছে নাকি? কি যে বলেন না জেসমিন আপা, ছেলে আমাদের লাখে একটা, সে করবে না জানিয়ে বিয়ে? আপনার ছেলে তো না, জায়ের ছেলে, এত বিশ্বাস করতে নেই। না করলেও ভালো, আবার খারাপও। খারাপ কেন হবে আপা? খারাপ না, আপনার ঘরে যুবতী মেয়ে আছে, বিয়ের বয়স হয়েছে, চাচাতো ভাই এত বছর পর আসলো, কিছু তো টান হতে পারে। আগুন আর ঘি একসাথে থাকলে যে কোনো সময় যা খুশি হতে পারে আপা। সামনে রাখিও মেয়েকে, তোমার মেয়ে তো কম সুন্দরী না। এমন কিছু না আপা, আপনি হয়তো চিন্তা করছেন। মেয়েকে বিয়ে দিবা? আমার কাছে ভালো পাত্র আছে, ছেলে ইঞ্জিনিয়ার। না আপা, সময় হলে দিব। এখন তোর ভাইদের বিয়ের বয়স হয়েছে, ওর পড়াশোনা শেষ হোক, তারপর না হয়। আবার দেখিও, এসব পড়াশোনার জন্য রেখে কেলেঙ্কারি বাঁধিয়ে দিও না, বলে জসমিন চলে গেল। রবি খান স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিছু বলার নেই। ঘরের কথা তো আর পরের কানে দেওয়া পাপ। কিছু তিক্ত অতীত আছে, তা কখন কবে সামনে এসে এলোমেলো করে দেয় বাচ্চা মেয়েটাকে, কিংবা তার সংসারকে, এ ভয়ে আজও তটস্থ হয়ে আছে রবি। তবে জেসমিন আপার কথাও ফেলল না। ঋতুকে সাবধান করে দেওয়া ভালো। ঘটার আগে এই মহিলা কী সব রটিয়ে দিবে তার কোনো ঠিক নেই। ফয়েজ বুদ্ধিমান, এতদিনে যখন কিছু হয়নি তাহলে সেও এসব নিয়ে কিছু করবে না। কিন্তু ঋতুর আবেগের বয়স, তাকে তো আটকানো যাবে না, চেষ্টা করতে দোষের না। আরও 2 সপ্তাহ কেটে গেল। ঋতুর আজ পরীক্ষা শেষ। শেষ পরীক্ষা হয় আজ। 5 বন্ধুবান্ধবী মিলে ভার্সিটির পাশে কফি শপে গেল। সেখানে কফির সাথে আইসক্রিমও পাওয়া যায়। রাস্তায় দাঁড়িয়ে আছে 5 জন। সে ছোটবেলা থেকে বন্ধুত্ব। রুহান আর নাবিলা একসাথে বাইকে চলে যাবে। ঋষিও তার বাইকে যাবে। ফারিহা আর ঋতুকে বিদায় দিয়ে চলে গেল তারা। ফারিহার আজ কিছু কেনাকাটা করার আছে, তাই মার্কেটের দিকে যেতে হবে। ঋতুর গাড়ি আসেনি আজ। মোবাইল বের করে কল দিতে ড্রাইভার কাকু বলল, আম্মা, আমার শরীর খারাপ, তাই আসতে পারুম না। আপনি ভাইজানদের সাথে চলে আসেন, ভাইজান কইছে আপনারা নিয়ে আসবো। ঋতু ফারিহাকে বিদায় দিয়ে বলল, তুই যা, ভাইয়া আমাকে সাথে করে নিয়ে যাবে। ফারিহা রিকশায় করে চলে গেল। ঋতু আবারও ভার্সিটির দিকে গেল। গেটের সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে যাবে কিনা ভাবছে। তখনই ফয়েজ গেট দিয়ে বের হলো, তার সে কালো বাইকে করে। আয় তাড়াতাড়ি, এখানে অনেক রোদ। স্যার মানে ভাইয়া? আসলে স্যার না ভাইয়া। এ তো স্যার ভাইয়া রেখে আসবি নাকি চলে যাব? ড্রাইভার কাকু আসবেন আজ, তাড়াতাড়ি আয়। কাকু বলছে ভাইয়া আমাকে নিয়ে যাবে। তো আয়। কিন্তু আপনার সাথে গেলে ভাইয়া আমাকে না পেলে চিন্তা করবে। ড্রাইভার কাকু আমাকে কি ডাকে? ভাইজান। গাধি, আমার কথা বলছে, আয় এবার। আর নীল আজ ভার্সিটিতেও আসেনি। বাইকে এর আগেও বসা হয়েছে ঋতুর, কিন্তু আজ কেন জানি শরীর কাঁপছে, ঠান্ডা হয়ে যাচ্ছে সব। দূরত্ব রেখে বসলো ঋতু। ধরে বস, না হলে পড়ে যাবি। ঋতু কাঁপা কাঁপা হাত ফায়েজের কাঁধে রাখলো। লুকিং গ্লাসে ঋতুর মায়াবী চেহারা দেখে হেসে দিল ফায়েজ, কিন্তু ঋতু তা আজও দেখল না। হেলমেট পরা ফায়েজের সে নিঃশব্দ হাসি আজও ঋতুর অজানার খাতায় আরেকবার নাম লিখিয়ে নিল। ফয়েজ খুব সাবধানে বাইক চালাচ্ছে। ঋতু চুপ করে বসে আছে, মুখ দিয়ে কোনো শব্দ নেই। একটা মেলার সামনে দাঁড় করালো বাইক। ঋতু বুঝল না কেন এখানে আসছে তারা। নাম, আমরা এখানে কেন আসছি? তোকে রেখে যেতে। মেলায় আমাকে রেখে গেলে আমি হারিয়ে যাব। ফায়েজ ভাই, চল তো। আমি যাব না। ওকে, তাহলে দাঁড়িয়ে থাক, আমি যাই। ঋতু চারদিকে তাকালো, অনেক মানুষ রয়েছে, তবে ততটা নেই, হয়তো দুপুরবেলা বলে। কয়েকটা ফুচকার স্টলও বসেছে বাহিরে। কেউ খাচ্ছে, আবার কেউ গল্প করছে। ঋতু ফায়েজের সাথে মেলায় প্রবেশ করলো। এর আগে ছোট থাকতে মেলায় এসেছিল ছোট বাবার সাথে, কিন্তু গত 5 বছর আর আসেনি মেলায়। তাহলে হঠাৎ কেন ফায়েজ ভাই নিয়ে আসলো? বড় বাবা, আব্বু আম্মু আর বড় মা শুনলে তো বকা দিবে। সত্যি কি আমাকে রেখে যাবে মেলায়? জানিস ঋতু, ছোটবেলায় তুই আমার কাছে প্রায় আবদার করতে মেলায় যাওয়ার। একবার নিয়েও গেছি, আর বাসা যেতে দেরি হয় বাবা আমাকে কী বকাটা না দিল। সে যাই হোক, শুনলাম তোর নাকি মেলায় আসতে ইচ্ছে করছে। অনেক বছর নাকি মেলায় আসিস নেই। ফায়েজ ভাই তার মেলায় আসার কথা কী করে জানে? সে তো কাউকে বলেনি।
হ্যাঁ, বলছে গতকাল ছাদে একবার গিয়েছিল, তখন মনকে বলেছিল কত বছর হলো মেলায় যায় না, যদি মেলায় যেতে পারতাম তাহলে একসাথে অনেক চুড়ি কিনতে পারতাম। কিন্তু কেউ অনুমতি দেবে না। মন ও বোনের সাথে আফসোস করে বলল, আগে আব্বু নিয়ে যেত, এখন আব্বুও নেয় না। কি রে, চুপ কেন? ভয় পাচ্ছিস? আর ভয় পাওয়ার কিছু নেই, তোকে রেখে যাব না, চল একটু ঘুরি। আপনি কাল বিকেলে আমার আর মনের কথা আড়ি পেতে শুনেছেন ফায়েজ ভাই? ঋতুর কথা ফায়েজ তাকালো। ভুল জায়গায় ভুল কথা বলেছে বুঝতে পেরে ফিক করে হেসে দিল। না, আমি আড়ি পাতি না। আর আমি তো মেয়েও না যে আড়ি পাতার স্বভাব আমার হবে। কানে এসেছে শুনেছি। আর চাচুকে বলতে তিনি বলেছে অনুমতি নাকি আব্বু দেয় না। তাই ভাবলাম আজ পরীক্ষা যখন শেষ একটু ঘুরিয়ে আনি। এক তীরে দুই পাখি মারা আর কি। চারদিকে চোখ বুলে নিল ঋতু। হঠাৎ আটকে গেল চোখ রিনিঝিনি রেশমি চুড়ি নামে এক দোকানের দিকে। হরেক রকমের চুড়ি সেখানে আছে। ইচ্ছে করলো সব কিনে নিতে, কিন্তু পকেট ফাঁকা আর ফায়েজ ভাইকেও বলতে লজ্জা করছে। ফায়েজ ঋতুর হাত ধরে দোকানটির দিকে এগিয়ে গেল। ঋতুও প্রথমবার অবাক হলো ফায়েজ তার হাত ধরেছে, তাও কি যত্ন সহকারে। একবার হাতের দিকে আর একবার ফায়েজের দিকে তাকাচ্ছে। এই মুহূর্তে ফায়েজের চেয়ে এত কেয়ারিং আর কাউকে মনে হলো না। এটা কি ভালোবাসার কারণে মনে হচ্ছে, নাকি সত্যি সবার চোখে ফায়েজ এত কেয়ারিং? কখন যে ফায়েজ ঋতুকে চুরির দোকানের সামনে এনে দাঁড় করালো সে খবর ঋতুর নেই। দেখতো এ সবুজ চুরি হয় কিনা তোর হাতে। কয়েকবার বলার পর ঋতুর ধ্যান ভাঙল। নিজের এমন বোকামি দেখে লজ্জা মাথা কাটা যাচ্ছে। ফায়েজ কয়েক জোড়া চুড়ি কিনে দিল। মনের জন্যও কিনছে। রিকের জন্য দুটো খেলনা নিয়েছে। বয়স নেই, তবু ওদের জন্য না নিলে এ পোলা দেখা যাবে বড় বাবাকে বলে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ বাদিয়ে দেবে। বিকেলে বাসা ফিরল ঋতু। হাতে 3টে ব্যাগ, যদিও বা তখন কেউ ছিল না বসার ঘরে। এই সময় সকলে ঘুমিয়ে থাকে। রুবি খান, হাসনা খান গল্প করে। চুপি চুপি রুমে চলে গেল ফায়েজ। তাকে নিয়ে গেট পর্যন্ত এসে নামিয়ে দিয়ে অফিসে গেছে। বারবার তৌফিক খান কল দিচ্ছে। ফ্রেশ হয়ে মনের চুড়ি আলাদা করে নিজেরগুলো বারবার পরছে আর আয়নার সামনে গিয়ে দেখছে। আজ যেন ভীষণ খুশি। এ চুরির সাথে লুকিয়ে আছে হাজারো ভালো লাগা। কাঙ্ক্ষিত মানুষটির থেকে সামান্য কিছু পাওয়াও অনেক বিশাল পাওয়ার সমান। এই যে 30 টাকার ডজন চুড়ি আজ কোটি টাকা সমান মনে হচ্ছে ঋতুর কাছে। ইচ্ছে করছে চুড়িগুলোকে বুকের ভিতর লুকিয়ে রাখতে, কাউকে দেখাতে না। এটা তার ফায়েজ ভাইয়ের ভালোবাসা। সন্ধ্যায় মন আর রিককে তাদের গিফট বুঝিয়ে দিল। রিক খেলনা হাতে নিয়ে বলে, আমার এখন খেলার বয়স নাকি যে বাচ্চা কাচ্চা খেলনা আনছো ঋতুপু? তুই কি বড় হয়েছিস? বয়স আর কত? এই তো 14 হলো আর কি। আমাকে এভাবে বলতে পারলে? খান বাড়ির ছোট খানকে অপমান। জাতি তোমাদের ছাড়বে না, দেখে নিও। তা ছোট খান, জাতি আপনাকে বুঝি ছেড়ে দিবে পড়াশোনা বাদ দিয়ে মেয়েদের পিছনে ঘুরঘুর করলে? মনের কথা শুনে ঋতু বিষম খেলো। কি বলে এটুকু ছেলে মেয়েদের পিছনে ঘুরঘুর করে? কি বলিস মন? ঋতুপু, ওর কথা শুনিও না তো, সব মিথ্যা বলে। আমি কেন ঘুরঘুর করব? বরং মেয়েটা ঘুরে আমার পিছনে। আমার মতো এত হ্যান্ডসাম স্মার্ট ছেলে তো আজকাল পাওয়াও যায় না। তো স্মার্ট হলে ফায়েজ ভাই কি তাহলে? ফায়েজ ভাই তো ওভার স্মার্ট। রিকের কথা শুনে ঋতু হেসে দিল। মন চোখ রাঙিয়ে বলল, আজ ভাইয়া আসুক, আমি বলে দিব তুই ভাইয়াকে ওভার স্মার্ট বলেছিস। বল, আমি কি ভয় পাই নাকি? সেটা তখন দেখা যাবে, যখন ভাইয়া কানে ধরিয়ে সবার সামনে উঠবোস করাবে, তখন দেখব তোর স্মার্টনেস কোথায় যায়। বলে হা হা করে হেসে দিল। দিনটা আজ একটু বেশি স্পেশাল। একদিকে আজ শুক্রবার, অন্যদিকে আজ থেকে বিয়ের কেনাকাটা, দাওয়াত সব শুরু। খানবাড়ির আনাচে কানাচে বিয়ে বিয়ে উৎসব যেন লেগে গেছে। চারদিকে নতুন সদস্যদের আগমনের ঘ্রাণ মো মো করে ভাসছে। মন, রিক আর ঋতুর যেন মাতিয়ে রেখেছে বাড়িটা। বাচ্চাদের হইচই দেখে বড়রা খুশি। এ বাচ্চাগুলো যেন এ খানবাড়ির প্রাণ। আরজুমান আজ বাইরে এলেন, এখন বেশ সুস্থ। ফায়েজ নতুন একজন ডাক্তার দেখালেন। আগের সব বাদ দিয়ে নতুন করে ট্রিটমেন্ট করায় আরজুমান খান এখন নিজে নিজে আবারও চলতে পারছে। রুবি একবার বলেছে, আম্মা আরও কয়েকটা দিন রেস্ট নিন, সবে মাত্র শরীরটা ভালো হচ্ছে, এখন এত হাঁটাহাঁটি করা ঠিক হবে না। বেশি বুঝিও না মেজবউ, আমি জানি আমার কি করতে হবে। আমার নাতির বিয়ে আর আমি ঘরে বসে থাকি? তোমরা কি আমাকে ছাড়াই একা আনন্দ করতে চাও? মৃদু ধমকে সুরে বলল আরজুমান। এ মা, ছি, কি যে বলেন না আম্মা। আপনাকে ছাড়া আপনার নাতির বিয়ে হবে নাকি? আমি তো শুধু রেস্ট নিতে বলেছি, বিয়ের তো এখনও 15 দিন বাকি আছে। আনন্দ তো এখন থেকে শুরু হয়ে গেছে। আমার কিছু হবে না, তুমি এত চিন্তা করিও না। যতদিন আছি ততদিন থাকবো, চাইলে কি আর আটকে রাখতে পারবে মেজবউ? আম্মা, আপনি এমন কথা বলবেন না। আপনি আমাদের পরিবারের খুঁটি। আপনাকে ছাড়া এ পরিবার অচল। মেজবউ রে, তোমার শ্বশুরকে ছাড়াও একসময় এ পরিবার অচল মনে করতাম, কিন্তু না, সে যাওয়ার পরও এই 16 বছর পরিবারটি কি সুন্দর করে এক সুতো গেঁথে আছে। মাশাআল্লাহ, আমার এই ছোট সুখের ঘরে নজর না লাগুক তবে। রুবি খান আর বলল না। শাশুড়ির মন খারাপ হচ্ছে বুঝে চলে আসলো। সে কি করবে? সত্যি তো শ্বশুর ছাড়া 16 বছর পার করেছে খানবাড়ির সবাই, কিন্তু কি সুন্দর মিলেমিশে। সারা জীবন এমন থাকলে হয়।
কিন্তু সে অতীত যখন সামনে দাঁড়িয়ে জোরে জোরে বলবে আমাদের লুকিয়ে রাখা জোরে করার সিদ্ধান্তের কথা, তখন কি হবে? এরকম থাকবে তো সব? মেজো ভাবি, বড় ভাইজান বলছে জেরিনকেও কল দিয়ে সাথে নেওয়ার জন্য, আপনি কি বলেন? তাহলে ভালো হয়। মেয়েটার পছন্দ অপছন্দ বললে তো কিছু আছে। উজ্জ্বলকে কল দিতে বলো, আর বড় আপাকেও বলো। আপনি বলবেন না? না রে, আপা থাকতে আমি বলবো কেমন জানি লাগে। আচ্ছা, আমি বলে আসি তাহলে। বিয়ে ঠিক করে আমাদের দাওয়াত দেওয়ার কি দরকার ছিল জেরিনের মা? বিরক্ত নিয়ে বলল জেরিনের বড় চাচা আফজাল হোসেন। জেরিনের বাবারা 2 ভাই 2 বোন। সবার অবস্থা বেশ ভালো, জেরিনদেরও ছিল, কিন্তু আমজাদ হোসেন মারা যাওয়ার পর জেরিনরা আজ সর্বশান্ত। ভাসুরের কথা জেরিনের মা আমিনা খাতুন একটু চাপা সুরে বলল, আসলে ভাইজান, দেখলে তো আর বিয়ে হয়ে যায় না, তাই জানানো হয়নি। ওনারা দেখতে এসে পছন্দ করে আংটি পরিয়ে দিল। এত তাড়াতাড়ি হলো যে আপনাদের বলবো সুযোগ পাইনি। এখন সুযোগ কেমনে পেলে? নাকি এখন প্রয়োজন আছে তাই জানাচ্ছ? তেমন কিছু না ভাইজান, আপনাদের বাড়ির মেয়ের বিয়ে আপনার ভাইয়ের আমানত অন্য কারো হাতে তুলে দিতে হবে, আপনাদের না জানালে হয়? ও আচ্ছা, ঠিক আছে, আমরা কাল পরশু চলে আসব। কল রেখে দিল আফজাল হোসেন। মেরি তখন মায়ের পাশে ছিল, বড় চাচা সব শুনেছে। বিরক্ত হয়ে মাকে বলে, কেন তাদের সাথে যোগাযোগ করো মা? এরা আমাদের সাথে যা তা ব্যবহার করে। বাবা মারা যাওয়ার পর চাচা ফুপিরা আমাদেরকে পর ভাবে। এসব বলতে নেই মা, ওনারা গুরুজন, তা যা বলতে পারে, ছোটরা কিছু বলতে পারে না। তোমার এমন ন্যায়ের কথা এরা বুঝে? কিভাবে অপমান করলো তোমায় দেখলে না? শ্রী মেরি, এসব কি কথা? ওনারা আসলে ভালো ব্যবহার করবে, আমি যেন না শুনি আমার মেয়েরা খারাপ ব্যবহার করেছে। চিন্তা করিও না মা, তোমার অসম্মান হোক এমন কাজ তোমার মেয়েরা করবে না। শপিং করার জন্য 2টো গাড়ি ঠিক করা হয়েছে। প্রথম গাড়িতে খানবাড়ির বড়রা যাবে। বাসায় আরজুমান একা থাকবে বলে হাসনা গেল না। রুবি বলছে অনেকবার সে থাকবে বাসায়, কিন্তু হাসনার একটাই কথা, সে থাকবে, রুবি যাবে। 2 জায়ের যুদ্ধ দেখে তায়েফ খান আর তৌফিক খান ঠিক করলো তারা বাসায় থাকবে। কাজের মেয়েটা তো আছে, কোনো সমস্যা হবে না। প্রথম গাড়িতে তারিফ, হাসনা, রুবি আর সিমরান যাবে। দ্বিতীয় গাড়িতে নীল, উজ্জ্বল, রিক, মুন, ফায়েজ আর ঋতু যাবে। যাওয়ার সময় জেরিনকেও পিক আপ করবে। যেমন ভাবনা তেমন কাজ। পিছনে নীল আর রিক বসেছে, সামনে মুন আর ঋতু। ফায়েজ গাড়ি চালাবে। ফ্রন্ট সিটে কে বসবে এ নিয়ে শুরু হলো এক যুদ্ধ। ঋতু পেছনে বসলে বমি করবে, মুন আর রিক সাথে বসলে ঝগড়া করবে। উজ্জ্বল সামনে বসবে না, জেরিনের সাথে বসবে। নীল সামনে বসলে পেছনে কে বসবে? রিক সামনে বসবে না, ও গেম খেলবে শুয়ে শুয়ে। এদিকে ঋতু বসতে চেয়েও বলতে পারছে না, অন্যদিকে মন চাচ্ছে না রোমান্টিক সিন দেখে পিছনে বসতে। উজ্জ্বল সবার দিকে তাকালো, তারপর মিনমিন সুরে বলে, ঋতু বোনু আমার, সামনে বসবি? ঋতু যেন চাঁদ পেল হাতে, তবে খুশিটা উপরে প্রকাশ করলো না। একটু মনের দিকে তাকিয়ে বলল, তুই বসবি মন? ঋতুর এমন কথায় ফাইজ লুকিং গ্লাসের দিকে তাকালো। একটু আগের রাগ গলে গলে সাথে সাথে মনে মনে বলে উঠল, চোখ বলছে বসবে, সে মুখে অন্যকে সাথে। কি ধরিবাজ মেয়ে রে বাবা, হবে না কেন, খানবাড়ির মেয়ে বলে কথা। মন একটু ঝুঁকে বলল, আমি এখানে বসবো, তুমি সামনে যাও, আমি ভাইয়া ভাবির প্রেম দেখব। ঋতু ঠোঁট উল্টিয়ে সামনে বসলো। উজ্জ্বল গাড়িতে বসতে ফাইজ স্টার্ট করলো গাড়ি। ঋতু মোবাইল টিপছে, ফাইজ সব খেয়াল করছে, কিন্তু কিছু বলছে না। একটু পর গাড়ি থামলো জেরিনদের বাড়ির সামনে। জেরিন আজকে সাদা গাউন পরা যেন কোনো এক পরী দাঁড়িয়ে আছে। উজ্জ্বল গাড়ি থেকে নেমে হেসে জেরিনকে উঠতে বলল। সকলে জেরিনের সাথে কথা বলল। জেরিনের কেমন অস্বস্তি হচ্ছে সবার সামনে উজ্জ্বলের গা ঘেঁষে বসা দেখে। দূরত্ব রয়েছে তাদের মাঝে, তবুও মনে হচ্ছে গা ঘেঁষে আছে। একটা বড় দোকানে ঢুকলো সবাই। বড়রা শাড়ি দেখছে, জেরিনও সেদিকে বসে আছে, উজ্জ্বলও আছে। মুন আর ঋতু নিজেদের জন্য ড্রেস দেখছে। রিক নীলের সাথে ছেলেদের জুতার কালেকশনে আছে। ফায়েজ দাঁড়িয়ে মোবাইলে কথা বলছে। মন একটা সবুজ রঙের গাউন দেখলো। ঋতু হলুদ রঙের গাউন দেখলো, হলুদে পরবে বলে। ঘরোয়াভাবে বিয়ে হলেও বিয়ের পর হলুদ আর বৌভাত হবে ঠিক করা হয়েছে, তাই কেনাকাটা কম করা হবে না। ফায়েজ বলে, কি রে, তোরা দুটো কি পছন্দ করিস একা একা? একা কোথায় ভাইয়া, বড় মা আছে তো। মন আঙ্গুল দিয়ে ফায়েজের পিছনে হাসনাকে দেখালো। হাসনা তখন একটা লাল শাড়ি হাতে নিয়ে জেরিনের গায়ে দিয়ে দেখছে। গোল গাল চেহারার মেয়েটার গায়ে বেশ মানিয়েছে রংটা। মার্শাল্লাহ, আপুকে কি সুন্দর লাগছে, তাই না ফায়েজ ভাই? ঋতুর কথায় উত্তরে ফায়েজ বলল, আচ্ছা ফায়েজ ভাই, আপনি মেয়েদের সেকশনে দাঁড়িয়ে আছেন কেন? ভাইয়ার জানি বউকে পছন্দ করে দেওয়ার আছে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? মানে উজ্জ্বল কি পছন্দ করছে? ওই যে দেখুন ভাবি তাকাচ্ছে, ভাইয়ার ভালো লাগছে, হাসলে না হলে মুখ কালো করে অপছন্দ কিনা বুঝিয়ে দিচ্ছে। ফায়েজ দেখলো সত্যি সত্যি উজ্জ্বল কালার চয়েস করছে। ফাজিল মেয়ে, এসব দেখতে নেই। বড় ভাইয়ের প্রেম দেখা গুনাহ, জানো না? আপনারটা তো আর দেখছি না, আদৌ আপনি প্রেম করেন তো? কি? মুচকে এসে সামনে চলে গেল ঋতু।
ভুল জায়গায় ভুল শব্দ প্রয়োগ করে ইদানিং ঋতু স্বভাবে পরিণত হয়েছে। বেশ কেনাকাটা করলো, ফুড কোর্টে গিয়ে খাবারও খেলো, মেরির জন্যও কিছু খাবার প্যাক করে রুবি জেরিনের হাতে দিল। নিতে চায়নি, কিন্তু রুবির এক কথা, আমিও আরেক মারা দিলে নিতে হয়। হই হই করে অনেক শপিং করে বাসায় ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেল। বাহির থেকে খেয়ে আসা ছোটরা কিছু খাবে না আর, যে যার যার রুমে শুতে চলে গেল। ফায়েজ পিছু ডাক দিল ঋতুকে। ঋতু শোন। জি। ধর, এটা নে, কী আছে দেখে নিস। শপিং ব্যাগটা ঋতুর হাতে দিয়ে গটগট করে হেঁটে রুমে ঢুকলো ফায়েজ। ক্লান্ত শরীর আর চলছে না, তাই রুমে গিয়ে কোনো রকম জামা চেঞ্জ করে বিছানায় হেলিয়ে দিল ঋতুর শরীর। প্যাকেট আর খুললেও দেখল না ফায়েজ ভাই তাকে কী দিল, কেন দিল। রাত তখন 2টো, ফারিহা বসে পড়ছে। রাত জেগে পড়ার অভ্যাস ফারিহার। সন্ধ্যা 7টা পর্যন্ত টিউশন করে বাসায় এসে রেস্ট নিয়ে পড়তে বসতে গেলে 10টা বাজিয়ে যায়, তাই অনেক রাত জেগে পড়তে হয়। টুং টুং শব্দ বাজছে, প্রতি রাতে কল আসে। বিরক্ত লাগে ফারিহার, কেউ কথা বলে না। কয়েক সেকেন্ডে নিঃশ্বাসের শব্দ পেয়ে কেটে দেয়। কেন কল দেয়, কী জন্য দেয় জানা নেই ফারিহার, তবে এটুকু বুঝে গেছে হয়তো তার কণ্ঠ শোনার জন্য কেউ একজন রাতে কল দেয়। কিন্তু এই আগন্তুকটাকে নীল ভাইয়া নয় তো? কিন্তু তিনি কল দিয়ে চুপ থাকবে, এটা হওয়ার না। আজও কল এসেছে। ফারিহা রিসিভ করে সালাম দিয়ে বলল, টাকা নষ্ট করে কি সুখ পান আপনি? কল দিয়ে কথা বলেন না, চুপ থেকে কয়েক মিনিট পর কেটে দেন। এত যদি টাকা খরচ করার পথ বন্ধ থাকে তাহলে গরিব দুঃখীদের দেন, দোয়া করবে। আমাকে কল দিয়ে চুপ থেকে কয়টা টাকা খরচ হয় আর বলুন। ফারিয়া ভেবেছে আজও উত্তর আসবে না। গত 1 সপ্তাহ ধরে কল আসে, উত্তর আসে না। কিন্তু ফারিয়াকে আজ ভুল প্রমাণ করে দুটো শব্দ আসলো ওপাশ থেকে, শুধু শুনতে চাই। সময় দ্রুত চলে যাচ্ছে। এই তো কয়দিন পর বিয়ে, বলতে বলতে পরশু বিয়ের দিন এসে হাজির। খানবাড়িতে উৎসব যেন লেগে রইল। বিয়ে বাড়িতে মানুষের আনাগোনা বাড়তে লাগলো। 3 বউয়ের বাপের বাড়ির লোক আসলো। হাসনারা খানের বাবা, ভাই, ভাবি সকলে আসলো। রুবি খানের 2 বোনও আসলো। মা বাবা বেঁচে নেই, 3 বোন, তারা কোনো ভাই নেই। রুবি খান মেজো হয়। বড় বোন রাবিনা খাতুনের 2 ছেলে, শাওন আর শান্ত। ছোট বোন রুশি আক্তার, তার 1 ছেলে 1 মেয়ে, সিজান আর শিমুল। সিমরানের বাবা মা আর 1 বোন 1 ভাই সবাই এসেছে। বোন শারমিনের 2 ছেলে, তারাও টুইন ব্রিড, আর নীর 2টো ছোট 5 বছরের, কিন্তু কথা বলে পাকনা পাকনা। আর ভাই মাহফুজের 2 মেয়ে 1 ছেলে, বৃষ্টি মাটি, আর তাদের বয়স মাত্র 6 মাস। আরও রয়েছে আত্মীয় স্বজন। আরজুমানের একমাত্র ভাতিজা রূপও এসেছে, তার বউ বাচ্চা নিয়ে। মেয়ে স্মৃতি বিদেশ থেকে পড়াশোনা শেষ করেছে। ফায়েজের দাদার দিকের আত্মীয় এসেছে কয়েকজন, রে চিনলেও কয়েকজনকে কোনোদিনও দেখেনি তারা। এই যেমন গ্রাম থেকে সজীব, সাকিব, রাফি এরা এসেছে, যাদের ফায়েজ, নীল, উজ্জ্বল চিনলেও ঋতু, মুন, রিক একদম চিনে না। আবার 2টো কাকিও এসেছে, তাদের কথা শুনলেও চেনা নেই, শুধু চেহারা। অনেকবার শুনেছে সোনামার কথা আর ঝিনুকমার কথা, অথচ এদের চিনেও না। সোনামার ছেলে হলো সাকিব আর রাফি, ঝিনুকমার ছেলে সজীব, আরও আছে, এরা আসেনি। বেশ ভরপুর হয়ে গেল ঘরটা। এখন যেন বিয়েবাড়ির আমেজ লেগেছে খানবাড়িতে। পুরো বাড়িতে লাইটিং করা হয়েছে। দিনের বেলায় মানুষের আনাগোনা যতটা না বিয়েবাড়ি মনে হয়, তার চেয়ে দ্বিগুণ মনে হয় রাতের বেলায়, যখন চারদিকে হরেক রকমের লাইটিং ঝলমল করে ওঠে। শুধু বাড়ির ভেতর না, বাইরেও লাইটিং করা হয়েছে। খানবাড়ির ছেলের বিয়ে যেমন তেমন করে তো হয় না। খানবাড়িটা বিশাল বড় হওয়ার সত্ত্বেও আজ যেন নিঃশ্বাস ফেলার জায়গা নেই। এত মানুষ যে এদিকে গেলে ওদিকে পা দেওয়ার জো নেই। মোহন তো গাল ফুলে ঋতুকে বলে দিল, আপু এখন তো মানুষ, বউ আনলে তো 1 পায়ে দাঁড়িয়ে থাকতে হবে। কেন? এখন 2 পা মাটিতে রেখে দাঁড়িয়ে তো হাঁটার জায়গা নেই, তখন 1 পা ছাড়া আর কোনো জায়গা পাবো? ঋতুমনের অসহায় মুখ দেখে হেসে বলে, তাহলে তো ভালো, আমরা সবাই 1 পায়ে দাঁড়িয়ে বউ দেখবো। ফায়েজ ওদের সামনে বসে সোফায় মোবাইল স্ক্রল করছে। মন আর ঋতুর কথা শুনে ওদের দিকে তাকিয়ে বলো, চাইলে তোরা ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস, ওখানেও মানুষ আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমার তো অনেক পাওয়ার, ওই দিন রিককে তুলে নিলে। আমরা যদি ভাবে কি এত মানুষের ভিড়ে না দেখি, তাহলে আমাদের কোলে নিয়ে বউ দেখাবে তো? আমাদের মানে কাদের? আমাকে আর ঋতুপুকে? মনের কথা শুনে ফায়েজের চোখ ছানা বড়া। এ মেয়ে বলে কি, আমি তাদের কোলে নিয়ে বউ দেখাবো? রীতি তো রীতিমতো কাশি উঠে গেল। একবার ফায়েজের দিকে তাকাতে লজ্জা মরে যাওয়ার মতো অবস্থা। ইস, এত লজ্জা লাগছে যে এখান থেকে উঠে গেলে বাঁচি। কিন্তু ভাগ্য আজ আর সহায় হয়নি। এত মানুষ যে অনেক কষ্টে এখানে বসার জায়গা পেলাম। তার রুমে ছোট মার মা মানে নানু ঘুমাচ্ছে। ওনার শরীর খারাপ লাগছে জার্নি করায়। সেখানেও মনের কাজিনগুলোও শুয়ে আছে, বীর আর নীর।
বাবা মার রুমে খালামণিরা আছে, দাদুর রুমে সোনামা আর ঝিনুক মা আছে, বড় বাবা আর বড় মার রুমে ওনার বাবা আছে, ছোট মা বাবার রুমে কয়েকজন মামি রয়েছে। বাকি রুমে সকলে ভাগাভাগি করে রেস্ট নিচ্ছে। সবাই প্রায় কাল বিকেলে রওনা দেওয়ায় আজ সকালে এসেছে, তাই এখন সব রুম দখল। আর যারা কাছাকাছি ছিল তারা পুরো বাড়ি জুড়ে রয়েছে। এই যে ফায়েজ ভাই, ওনার রুমেও নাকি সজীব ভাইয়া, সাকিব ভাইয়া, রাফি ভাইয়া ঘুমাচ্ছে। বড় রুমেও রয়েছে ভাইয়ের দুটো ফ্রেন্ড যারা চট্টগ্রাম থেকে আসছে, অনিক ভাইয়া আর সোহান ভাইয়া। নীল ভাইয়ের রুমে কে আছে জানি না, রিক গিয়েছে দেখতে। এতক্ষণ সব রুম দেখে এসে একবার বলছে, কিন্তু নীল ভাইয়ের রুমের কথা বলতে ভুলে গেছে। মুন আর রিকের রুম ও কাজিনগুলোর দখলে। এত সব চিন্তার মাঝে মনের মাথায় আবল তাবল প্রশ্ন যেন শেষ হচ্ছে না। একটু আগে ভাইয়ের কোলে করে বউ দেখবে, আবার এখন বলে উঠল, আচ্ছা আমরা রাতে কি ঘুমাবো না? কেন, রাত জেগে কী করবি? এ যে এত মানুষ, সবাই তো রুম দখল করলো, আমরা কোথায় ঘুমাবো? মেঝেতে? বলে হা হা করে হেসে দিল রিক। ফায়েজ মনকে দেখে বিড়বিড় করে বলল, এটা আমার বোন নাকি ঋতুর বোন? সব সময় কী সব চিন্তা করে। অবশ্যই দুজনের বোন হয়, এই জন্য ব্রেন দুজনের পেয়ে এমন তালকোল পাকিয়ে গেছে। তুই শুবি মেঝেতে, আমি শুবো না। আমি তো শুবো, সাথে ভাইয়ারা শুবে। সত্যি ভাইয়া, তোমরা শুবা মেঝেতে? ছাদে শোয়ার প্ল্যান করেছি। তোদের জায়গা না হলে দুটোই আমার রুমে ঘুমাতে পারিস। আমি বলে রাখবো আমার রুমে তোরা শুবি। ফায়েজ উঠে গেল। এখানে থাকলে এসব মেয়েলি অভিযোগ আর প্রশ্ন শুনে ব্রেনটা আবার কখন অকেজো হয়ে যায়। ঋতু আর একবারও তাকালো না, লজ্জা যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। ফায়েজ ভাইয়ের রুমে ওনার বিছানায় ঘুমাবে ভেবে কেঁপে উঠল। আপু ভালোই হয়, ভাইয়ার রুমে যাওয়া হয় না, একবার কি দুবার গেছি, এ উছিলে সব দেখাও হবে। আমি ভাইকে বলবো তুই ভাইয়ের রুমে ডাকাতি করার পরিকল্পনা করছিস। বল কি? আপু আচ্ছা, সাথে ভাইয়া কিছু করবে না তো? আপু তো আর ডাকাতি করবে না। আপু তুমি বেয়াদবের সাথে থেকো না, এটা কথা শুনে না, দিন দিন কেমন জানি অসভ্য হচ্ছে। শাওন সোফায় বসে ঋতুকে বলে, কেমন আছেন ম্যাডাম? আপনি তো খালার বাসায় আর যান না। সে যে এসএসসি দিয়ে গেলেন আর এখন অনার্সে, আর কি যাবেন না ঠিক করলেন? না যাব, কেন যাব না ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও বেশ ভালো। পড়াশোনা কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালো। আরে শাওন যে, ফায়েজ ভাইয়া? মাথা নাড়ালো ফায়েজ। কত বছর পর দেখা, কেমন আছো ভাইয়া? আমি তো ভালো, তোর কী অবস্থা? আসার পর দেখা হলো না, ঘুমেছিলি? ওই আর কি। তা চল বাইরে যাই, একটু ঘুরে আসি। চলো যাই। শাওন ঋতুর দিকে তাকিয়ে বের হয়ে গেল। যদিও বা যাওয়ার ইচ্ছে নেই, তবুও গেল। ফায়েজ শাওনকে দেখে আবারও বাড়ির ভিতরে এসেছে। ফায়েজ একবার শুনেছিল ঋতুর বড় খালা রাবিনা তার বড় ছেলে শাওনের জন্য নাকি ঋতুকে চেয়েছে, কিন্তু ঋতু তখন সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছে, তাই আর রুবি মানে ঋতুর মা ছোট বলে এড়িয়ে গেল। কিন্তু শাওনের ছাউনি বলে দেয় শুধু মা না, ছেলেও ঋতুকে চায়। বড়লোক ছেলে কি তুমি জুটালে নাকি মেয়ে জুটালে? আমি না, কি বলছেন ভাইজান? বললাম তো পাত্রপক্ষ বাড়ি বয়ে এসে প্রস্তাব দিল। তা ওরা জেরিনকে কোথায় দেখেছে? জেরিন ওই বাসার মেয়ে পড়াতে যেত, যা বোঝার বুঝেছি। ভাবি আপনি বলতে চান না আমরা কিন্তু অবুঝ না। আমার ভাইয়ের মেয়ে প্রেম করে বড়লোক পোলা হাতিয়ে নিয়েছে, সমস্যা নেই, কিন্তু তাই বলে আমাদের বলতেও এত আপত্তি আপনাদের? এটা মানতে কষ্ট হচ্ছে। না ছোটো ফুপু, হাতিয়ে নেওয়ার স্বভাব সবার থাকলেও এ জেরিন তাবাসসুমের নেই। মিসেস আমিনা খাতুন সেটা শেখাতে ব্যর্থ। আজকাল বড়দের মুখের উপর কথাও বলিস দেখি। প্রশ্ন করলে উত্তর দিতে হয়, না হলে অভদ্রতা হয়ে যায়। এখনও বিয়ে হয়নি অথচ রূপ দেখাই দিলি, বিয়ের পর তো আবার মাথায় উঠে যাবি। না বড় চাচু, এমন কিছু হবে না। আপনি ভালো আছেন তো? শরীর খারাপ শুনলাম, তা আসতে সমস্যা হয়নি তো? ঠিক আছি। কই লাবিবার মা, আমার ওষুধ দিয়ে যাও। আনতেছি। তা বড় ফুপি আসেনি? না, বিকেলে আসবে, ইলার পরীক্ষা আছে আজ, তাই দেরি হবে আসতে। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা আড্ডা দিন, আমি বরং ফ্রেশ হয়ে আসি। জেরিন চলে গেল। তার বাবা মারা যাওয়ার পর আফজাল হোসেন কোনো দিনও ফিরে তাকায়নি। এই যে ফুপুরা, তারাও খোঁজ নেয়নি। আমিনা খাতুনের বাপের বাড়ি তেমন কেউ নেই, একমাত্র মেয়ে ছিলেন তিনি। ভাই বোন না থাকে একা হয়ে গেছেন স্বামী হারিয়ে। সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি শ্বশুরবাড়ির লোকেরা। স্বামীর কেনা সম্পত্তিও পায়নি তারা, দাদার হকও পায়নি। কিন্তু আমিনা এসবের জন্য কোনো লড়াই করেনি। তিনি সবসময় মেয়েদের বলেন সম্পদের চেয়ে সম্মান বড়। আর এ এক কথা রাস্তায় দাঁড়িয়েও তারা নিজেদের প্রাপ্য বুঝতে যায়নি। আফজাল হোসেনের এক মেয়ে এক ছেলে, লাবিবা আর লাবিব। বড় ফুপু যারা, তার দুই ছেলে এক মেয়ে। ছেলে বড়টা বাইরে থাকে, নাম আরাফ, আর ছোটটা এবার অনার্স দ্বিতীয় বর্ষে, নাম সিয়াম। মেয়ে ইলা এবার 10ম শ্রেণীতে পড়ে, তার ক্লাস টেস্ট চলে, তাই তার আসবে বিকেলে। ঢাকায় বাড়ি, তাই আর সকালে আসা ঝামেলা করেনি। ছোট ফুপু সারা, তার এক ছেলে অভি, বয়স মাত্র 7 মাসের।
বিয়ের অনেক বছর পরে সন্তান হয়েছে। আমিনা তার শ্বশুরবাড়ির লোকদের জন্য যথেষ্ট করলেন আয়োজন, যাতে তারা কষ্ট না পান। তবুও কোথাও যেন খামতি রয়ে যায়। তাদের চোখে ভুলের পরিমাণ বেড়ে যাচ্ছে। আসার পর থেকে ছেলেদের আর্থিক অবস্থার কথা শুনে যা নয় তা বলছি। কখন বলছে মেয়ে লোক ছেলে হাতিয়ে নিল, আবার কখন বলছে রূপ দিয়ে কি পাগল করে যে বিয়ে করতে চাইলো। আবার বলছে মেয়েদের শিক্ষা দিলে না না আমার ভাইয়ের সমান কিছু রাখলে না। অথচ তারা খোঁজ নিল না ভাইয়ের সন্তানরা কীভাবে ভাত খাচ্ছে, কী করে খাবার আনছে। কিন্তু আজ যখন একটা সন্তান সুখের মুখ দেখবে, তখনই তাদের হাজার কথায় পিষ্ট করছে সে অবলা নারীটাকে, যে এত বছর স্বামী হারিয়েও চুপ ছিল। বিকেলে ছাদ জুড়ে কাজীর মহলের আড্ডার যে তোড়জোড় শুরু হলো তা বেশ স্মৃতিময়। এর মাঝে বড়দের কোনো আনাগোনা নেই। তাদের দল ভারী বলতে ফায়েজ, উজ্জ্বল, নীল, শাওন, সজীব, সাকিব, সিজান, রাফিরাও ছাদে নেই। মেয়েদের আসরে রিক, শান্ত, বীর, নীর কী সুন্দর জায়গা করে নিল। বেশ আনন্দ আড্ডায় মেতে উঠল মেয়েরা। আড্ডার মাঝে মন কিছু চিরকুট নিয়ে এসে বলে, চল খেলি। এখানে গান আর নাচ লেখা আছে, যে যা তুলবে তাই করতে হবে। এটা দুটো মুখ গোমরা করে বলল শিমুল। না আপু, আরও আছে, সেটা নিজ পছন্দে, সেখানে যার যা খুশি তাই করতে পারবে। তাহলে চিরকুট আগে আমি তুলব, হেসে বলল স্মৃতি। স্মৃতির চিরকুটে গান লেখা ছিল। হেসে গিটার হাতে নিয়ে সুর তুলল স্মৃতি। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি, আবার তাকে ছুবো ছুবো ভাবছি, আর ছুঁয়েই পালাচ্ছি, ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার। গিটারের শেষ সুর টান দিয়ে থামতে চারদিক থেকে তালির শব্দ ভেসে আসলো। আবারও নতুন চিরকুট তোলার পালা। এবার শান্ত ভাইয়া তুলল, তার চিরকুটেও গান। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ঝরায়। আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। আবারও তালির শব্দ হলো। রিক্ত রীতিমতো শীর্ষ বাজিয়ে দিল। চিরকুট সবাই তুলছে। পরপর কয়েকটা গান হওয়ার পর মাটির চিরকুটে নাচ উঠল। মাটি ভালোই নাচে, এবার ক্লাস 9-এ। মন আর রিকের সমবয়সী। একটা সুন্দর হিন্দি গানের সাথে নাচ করলো মাটি, বেশ দারুণ হয়েছিল নাচ। সকলে প্রশংসাও করলো। মনের চিরকুটে পছন্দ ছিল, তাই একটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলল মন। মনের সবচেয়ে পছন্দের কবিতা ছিল রবিবার। বেশ সুন্দর একটা কবিতা ছিল। মনের কণ্ঠে কবিতাটা যেন জীবন্ত মনে হলো। এখনও অনেকে বাকি আছে, তার মধ্যে বীর আর নীরের একটাই কথা, তারাও চিরকুট তুলবে। কিন্তু তারা কি নাচ গান কিছু পারে? অবশেষে স্মৃতি বলে, আরে সমস্যা নেই, চিরকুট তুলুক, আনন্দ ভাগ করুক, ওরা মজাই তো হবে। ওদের চিরকুট ছিল পছন্দ মতো। বীর গান গাইবে, নীর নাচবে। সুর ছাড়া খালি গলায় বীর গান গেয়ে উঠল, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। বেশ সুন্দর করে কয়েক লাইন গান তো বীর গেয়েছে, কিন্তু নীর যা নাচলো তাতে পুরো ছাদে হাসির রোল পড়ে গেল। গুলোমুলো হাওয়ায় দুটো বাচ্চাকে আদরে আদরে লাগে। এবার ঋতুর পালা। চিরকুটে গান ছিল লেখা, কি গাইবে ভেবে পায় না, কিছু সময় ভেবে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমার এ মন তারে যেন ভালোবেসেছে, আমার এ মন তারে যেন ভালোবেসেছে। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে। আমার এ মন তারে যেন ভালোবেসেছে। ফায়েজের আর সামনের দিকে যাওয়ার মতো শক্তি নেই। এই প্রথম ফায়েজ ঋতুকে গান গাইতে দেখল। জীবনে কোনোদিনও শুনিনি ঋতুর গান। এত বছর দূরে ছিল, না শোনার কথা। তবে আজ নিজেকে এলোমেলো লাগছে গানের সাথে। শাওন এর আগেও ঋতুর গান শুনেছে, তবে গুনগুন করে। কিন্তু এই প্রথম ঋতুকে সামনে থেকে গাইতে দেখে মনটা কেমন যেন করছে। ঋতুর চোখ বন্ধ করে নিজের মতো গেয়ে যাচ্ছে। আকাশে দেখি কত স্বপ্ন, মেঘে মেঘে আনে মায়া লগ্ন। পাখির কাকলিতে বুঝি সব আজ কত কথা বলে গিয়েছে। আমার এই মন তারে যেন ভালোবেসেছে। হুট করে মন ফায়েজের দিকে চোখ যেতে চিল্লিয়ে বলে উঠল, আরে ফায়েজ ভাইয়া। ফায়েজ ভাইয়ের শব্দটি কানে যেতে থেমে গেল, গলা কেঁপে উঠল শরীর। ঋতু চট করে চোখ খুলে তাকালো মনের দৃষ্টি অনুসরণ করে। ফায়েজ তখনও ঋতুর দিকে তাকিয়ে আছে। ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার সাধ্য নেই ঋতুর, তাই সরিয়ে নিল। কিন্তু ফায়েজের পাশে শাওন যে ভালোবাসার দৃষ্টিতে চেয়েছিল তা আর দেখল না ঋতু। এই দুটো চোখ ঋতুর দৃষ্টির বাইরে অজানা পাতায় রয়ে গেল। ফায়েজরা এসে বসলো। নীলমনের মাথায় টোকা দিয়ে বলে, কি করছিস তোরা সবাই এখানে? উফ ভাইয়া, আবার মারলে? কথা বলবো না তোমার সাথে আর। ভাইয়া, এই পেতনিকে আরও দুটো দাও। আমরা বসে আছি, কিন্তু আমাকে চিরকুট দিচ্ছে না। দিব কেন? দিলে তো গান উঠলে গাইতি। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? মনের কথা শুনে আরেকবার হাসির রোল পড়ে গেল। এভাবে লজ্জা দেওয়া রিক মুখ কালো করে সাকিবের পাশে বসলো। কিন্তু সেখানেও শান্তি মিলল না। সাকিব হাসতে হাসতে বলে, তোর বান্ধবীর নাম ললিতা নাকি রিক? তা ব্যথায় মলম দিয়েছিস? আবারও হাসির শব্দ হলো। রিক অসহায় হয়ে সবার দিকে তাকালো, এমনকি ফায়েজ ভাইও মুচকি হাসলো। ইজ্জত সব এক চুটকিতে ধুলোসাৎ করে দিল মন। ভাইয়া,
তোমরাও খেলো না, মজা হবে। মনের সাথে সকলে একসাথে বলে উঠল। ফায়েজ ভাই অনেক বছর বাইরে ছিল, আজ আড্ডায় ভাইয়া গান শোনাবে। ফায়েজ না বললেও ঋতুর দিকে চোখ যেতে গিটার হাতে নিল। হাম তেরে বিন আব রহ नहीं सकती, तेरे बिना किया वजूद मेरा, तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तुम ही हो, आप तुम ही हो, জিন্দেগি আব তুম হি হো। এটুকু গাইতেই সকলে ফায়েজ ভাই করে চিল্লায় উঠল। ফায়েজ ভাই গিটার রেখে দিয়ে বলল, গান আমার দ্বারা হয় না, তবে তোমাদের সাথে একটু সময় কাটালাম আর কি। পকেটে থাকা যন্ত্রণার ভীষণ ডাকছে, কেউ একজন কল দিতে দিতে এদিকে মনে হয় মরে যাব। অন্য কোনো দিন পুরো গান শোনাবো। মন খারাপ হয়ে গেল সবার। ফায়েজ ভাইয়ের কণ্ঠটা জাস্ট অসাধারণ, কিন্তু এ মোবাইল আর আসার সময় পেল না। মন খারাপ করে খেলা এখানে শেষ করতে হলো। ঘড়িতে তখন 10টা বাজে। বাচ্চাদের খাবার খাওয়ার জন্য ডাক পড়ল, তাই এইটুকুতে শান্তি খুঁজে নেওয়া ভালো। স্মৃতি আপু ঋতুর গা ঘেঁষে বলল, ফায়েজ তো মার্শাল্লাহ দেখতে হয়েছে, যদিও বা ছোটোবেলাও কিউট ছিল। আফসোস আমি তার 2 মাসের বড়, নয়তো চান্স নেওয়া যেত। কি বল ঋতু? আমার কান্না পাচ্ছে, কিন্তু আনন্দও হচ্ছে চান্স নেওয়ার সুযোগ নাই দেখে। কিন্তু যে হারে ভার্সিটিতে মেয়েরা উপচে পড়ে, সেভাবে কাল যে পড়বে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু উত্তর দেওয়া দরকার, তাই হেসে বললাম, ভালো তো সব হতো, কিন্তু তোমার ভাগ্য নেই, তাই আর কি। তুমি চাইলে চান্স নিতে পারো, কাজিনদের মধ্যে বিয়ে হয়। কী যে বলো না আপু, ফায়েজ ভাই ঠিক করে কথাও বলে না, আর আমি নিব চান্স? বলে এক গাল ভর্তি হেসে দিল ঋতু। হেসো না সুন্দরী, ছেলেরা কম কথা বললে রোমান্টিক হয় অনেক। চলে গেল সবাই। শাওন চেয়েও পারল না ঋতুর সাথে কথা বলতে। তবে কেন জানি শাওনের খটকা লাগছে, ঋতু আবার ফায়েজকে ভালোবাসে না তো। তবে ফায়েজ ঋতুকে ভালোবাসে, সেটাও হওয়ার না। এত বছর বাইরে ছিল, ওখানে কি কেউ নাই? এত ভাবনার মাঝে সিজান পাশে বসে বলল, এত কি ভাবো ভাইয়া? আমার মনে হয় তোমার মনের কথা ঋতুকে বলে দাও যত তাড়াতাড়ি। আজ আমি ফায়েজ ভাইয়ের চোখেও কিছু দেখেছি, ভুল না করলেও এটাকে ভালোবাসা বলা যায়। ছেলেরা ছেলেদেরকে বোঝে। সিজানের কথায় মাথা নেড়ে বলল, তাড়াতাড়ি বলবো, কাল বিয়েটা শেষ হোক। রাত তখন 2টো বাজে। ফায়েজ, সাকিব আর উজ্জ্বল কিছু কেনাকাটা করে প্রায় 1টার দিকে বাসায় ফিরে। তবে নিজের রুমে যেতে গিয়েও যায়নি ফায়েজ। রুমে তখন মন আর ঋতু বেঘরে ঘুমোচ্ছে। দরজা খোলা দেখে মেজাজ খারাপ হলেও ঋতুর ঘুমন্ত মুখ দেখে রাগ যেন হলো না। সযত্নে দরজা লক করে দিয়ে চলে আসলো ফায়েজ। ছাদে সবাই অনেক বছর পর একসাথে হয়, গল্প আড্ডা মেতে উঠল। সাকিব, উজ্জ্বল আর ফায়েজও সে আড্ডা যোগ দিল। এর মধ্যে রাফি বলে, ফায়েজ তুই তো অনেক বছর, বলতে প্রায় 13 বছর বিদেশে আছিস, তা সেখানে কোনো রমণীর মাথায় আটকাতে পারলি নাকি সে বাউন্ডুলে রয়ে গেলি? ফায়েজ হেসে বলল, তা বলতে পারিস, তবে কারো মায়ায় কি এত সহজে আটকানো যায়? এ 30 বছর জীবনে কি সত্যি কোনো নারীকে মনে ধরেনি ফায়েজ ভাই? হেসে জিজ্ঞেস করলো শাওন। ফায়েজ তাকালো শাওনের দিকে, চোখ মুখে আতঙ্ক। তবে সে যাই হোক, ভাগ্য হয়তো শাওনের জন্য শুভ হয়নি। বিদেশি নারীর দিকে তাকানোর সময় কোথায়? আর দেশে কি মেয়ের অভাব নাকি যে বিদেশিদের দিকে তাকাবো? ফায়েজ কিন্তু এক নারীতে আসক্ত আবার। সে খবর কিন্তু গোপনে রয়ে গেল। হঠাৎ সবার মাঝে সজোরে বোম ফাটালো সজীব। ফায়েজ বাইরে থাকলেও সজীবের সাথে কথা হতো প্রায়। বন্ধুদের সম্পর্কের দিক দিয়ে তাদের দুজনের বেশ গভীর বন্ধুত্ব ছিল, তাই এটুকু সজীব জানত। কে সে নারী যে ফায়েজ ভাইয়াকে এতটা আসক্ত করার ক্ষমতা রাখে? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো সিজান। ফায়েজ বসা থেকে উঠে পকেটে হাত গুজে পিছিয়ে হাঁটা দিল। 1 পা 2 পা করে পিছু হতে হতে ছাদের কার্নিশে গা ঘেঁষে দাঁড়ালো। তারপর আকাশে দিকে চেয়ে। চক্ষু দুটা কাজল কালো, রূপে ছড়াই চাঁদের আলো। চক্ষু দুটা কাজল কালো, রূপে ছড়াই চাঁদের আলো। ও যেমন প্রেমের একটা ফান্দ, আমি কোন শিকলে বাইন্দা রাখি এমন রূপের চাঁদ। আমি কোন শিকলে বাইন্দা রাখি এমন রূপের চাঁদ। নূপুর পায়ে সোনার কন্যা হাইটা চলে, যেই মনে লয় চলিতে পারে অন্তর পাইতা দেয়। নূপুর পায়ে সোনার কন্যা হাইটা চলে, যেই মনে লয় চলতে পারে। ফায়েজের গান থামার সাথে সাথে সবগুলো চিল্লায় উঠল। যেহেতু দোতলা শেষ মাথায় তারা বসে আছে আর ছাদের দরজাও লাগানো, তাই বাইরে তেমন শব্দ যাচ্ছে না। ফায়েজ হেসে আবারও বসল। উজ্জ্বল পিন্স কেটে বলে, আহ, মানুষ রূপের বর্ণনা দিতে শিখে গেছে, কিন্তু মনের কথা কত বছর ধরে লুকিয়ে রাখছে কে জানে। আফসোস করিও না উজ্জ্বল ভাই, সে আমার তোমার ভাবি হবে। বলে হা হা করে হেসে দিল শান্ত। নীল শান্তর মাথা টোকা মেরে বলে, ফায়েজবার ব্যক্তিগত জিনিসে নজর দেওয়া নিষিদ্ধ। নজর কেন দেব নীল ভাই? ভাবির দিকে দেবর তাকাবে, এটাই তো নিয়ম। কেন তুমি তাকাবে না? না রে, সে কপাল আমাদের কারো হবে না। তাকাতে দিবে কি ফায়েজ? আমার তো মনে হয় তখন লুকিয়ে রাখবে। এখন নাম বলে না, তখন কি দেখাবে? দেখাবো কেন আমার জিনিস? আমি দেখবো, তোরা কেন দেখবি? ফায়েজের কথা সকলে ও হো করে চিল্লায় উঠল। তা আমি না, ছেলেটা সম্পর্কে খোঁজ খবর নিলে নাকি বড়লোক মাইয়া, আর জানার দরকার নেই।
পান চিবাতে চিবাতে বলল জেরিনের বড় ফুপি। না আপা, কি যে বলেন না, খোঁজ নিয়েছি, ছেলে ভালো আছে, খারাপ কিছু পায়নি। মেয়ে সুখে থাকলে এখন হয়। সে তো সুখে থাকবে, ছেঁড়া খাতা ছেড়ে টাকার গদিতে শুবে, সুখ কি কম নাকি? বলল লাবিবার মা জান্নাত। নামটা যতটা সুন্দর ততটাই খারাপ মহিলাটা। স্বামীর যোগ্য স্ত্রী বলা যায় তাকে। কি যে বলেন না ভাবি, টাকা কি আর সুখ আনে? সে বাপু, তোমরা যেন টাকা সুখ না আনলে রাবিবার বাপের দেওয়া প্রস্তাব অগ্রাহ্য করে এখানে বিয়ে দিচ্ছ, তাহলে কি আমাদের ধারণা ভুল হয়? হয় না তো ভাবি। ভাইজান যার কথা বলেছে ছেলেটা ম্যাট্রিক পাশও করেনি, বয়সও 40-এর উপর। আর আমার মেয়ে মাস্টার্স কমপ্লিট করেছে, বয়সও বেশি না, 26 বছর। সেই মেয়ের সাথে একটা বুড়ো ছেলের বিয়ে দিব, এমন মা তো আমি না। তুমি বাপু কেমন মা জানা আছে, বড়লোক পাইছো দেখে মেয়েকে লেলিয়ে দিয়েছো। জেঠিমা, আমরা কি গরিব নাকি? সকলে পিছনে ফিরে তাকালো। জেরিন তখনও নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সামনে এগিয়ে এসে সোফায় বসলো। জেরিন আবারও বলে উঠল, আমার বাপের কথা বাদ দেন, কিন্তু দাদা তো 6 তলা বিল্ডিং করে গেছে, আপনারা বেশ আয়েসে আছেন সেখানে। আর দেখুন আমরা ভাড়া বাসায় আছি। কি বলতে চাও তুমি? বলতে চাইলে অনেক কিছু বলা যায়, তবে এতদিন যখন বলি না, আজও বলবো না। এটুকু বলি, আমরাও কিন্তু ওইখানে সম্পূর্ণ অধিকারে থাকতে পারি। না পারিস না? কেন পারি না জেঠু? কারণ মা মারা যাওয়ার সময় আমাদের 3জনের নামে লিখে গেছে, তোদের জন্য কিছু রাখিনি। সেটা তো এত বছর ধরে শুনেছি, আদৌ সত্যি কিনা জানি না। আমি না, তোমার মেয়ে আমার সত্য মিথ্যা যাচাই করতে আসে? চুপ কর মা, গুরুজন হয়, এসব বলে না। আর শাক দিয়ে মাছ ঢাকিও না আমেনা। সব শিখিয়ে এখন সাধু সাজার দরকার নেই। জেরিন কিছু বলার আগে হাত ধরে নেয় আমেনা। জেরিন উঠে চলে যায়। স্বামীর ছবি হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে আমেনা খাতুন। সে ছোট মেয়ে, 7 মাস বয়সে এক অ্যাক্সিডেন্টে স্বামীকে হারিয়ে 12টা বছরের বেশি সময় চুপ করে কত কষ্ট সহ্য করে বেঁচে আছে। একটাই দোষ, আমেনা গরিব ঘরের মেয়ে, গ্রামের এক প্রাইমারি স্কুলের হেডমাস্টারের মেয়ে আমেনা। কিন্তু সমান থাকলেও ছিল না কোনো অর্থ। আফজল হোসেন ছিল বড়লোকের ছেলে, ভালোবেসে বিয়ে হয় তাদের। আর সে খেসারত আজও দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমেনা। প্রথমে না মানলেও আমেনার ব্যবহার দেখে শ্বশুর শাশুড়ি যা একটু ঘরে আশ্রয় দিল, কিন্তু মৌ হওয়ার পর সেটুকুও চলে গেছে। প্রথম সন্তান মেয়ে হয়, শাশুড়ির মুখ কালো উঠতে বসতে হাজারো কথা শুনিয়ে গেল। দ্বিতীয়বার যখন মা হবে, শাশুড়ির এক কথা, ছেলে না হলে আবার আমি আফজালের বিয়ে দেব, আফজালের বংশ না করে আমি ছাড়ব না। কিন্তু আফসোস, সেবারও মেয়ে হয়েছে। শাশুড়ি তার ছেলে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো, কিন্তু আফজাল বিয়ে করতে রাজি ছিল না। তখন শাশুড়ি জীবিত ছিল না, হয়তো উনি বেঁচে থাকলে স্ত্রীকে সামলে নিতে পারলো, কিন্তু বাকি 3 সন্তান তো মাকে বুঝিয়ে গেল আমিনাকে বের করে নতুন বউ আনার জন্য। এভাবে কেটে গেল মাস। একদিন লাশ হয়ে ফিরে আসলো আফজাল। সকালে মায়ের সাথে খুব ঝগড়া হয়েছে। এক পর্যায়ে আফজাল বলে ফেলে, আমি মরলে তুমি মা শান্তি হবে, আমার বাচ্চাদের থেকে দূর করতে কেন উঠে পড়ে লাগলে? মাও ছেড়ে দেয়নি, মুখের উপর বলে দিল যে সন্তান বোর আঁচল ধরে ঘুরে সে সন্তান জীবিত থাকার চেয়ে মরে যাওয়া ভালো। সত্যি সেদিন আফজালের লাশ এসেছে। 2টো বাচ্চা নিয়ে আমিনা পাগল প্রায়। সন্তানের লাশ দেখে মাও হাজারি করে উঠল। আল্লাহ যে মায়ের কথা কবুল করবে এভাবে, তা তিনি বুঝতে পারেননি। সন্তানের লাশ দেখে অসুস্থ হলেন তিনি। একবার প্যারালাইজড, যা মৃত্যুর আগ পর্যন্ত থেকে গেলেন। না পেরেছে বলতে, আর না ছিল হাঁটা চলার শক্তি। আমজাদ সহ বাকি 2 বোন 4 দিনের মাথায় বের করে দেয় আমেনা আর তার 2 সন্তানকে। অসহায় হয়ে বাবার বাড়িতে যায় আমেনা। অভাবের সংসারে এতজন মানুষের ভরণপোষণ কষ্টকর হয়ে যায় হেডমাস্টারের বাবার। আমেনা মেয়েদের মুখের দিকে তাকিয়ে চাকরির সন্ধান করে। এক সময় কষ্ট শেষ হয়, তবে ততদিনে বাবা মাও হারিয়ে একা হয়ে যায়। গ্রামে কিছু হবে না ভেবে আবারও শহরে ফিরে আমেনা। নতুন স্কুল, নতুন জায়গা, বেশ ভয়ে থাকলেও আস্তে আস্তে একটা জায়গায় দাঁড়ায়। কিন্তু স্বামীর অভাব আর প্রিয়জনদের স্বভাব আজও তার পিছু ছাড়েনি। সকাল হলে একটা মেয়ে বিদায় নিয়ে মেহমানের খাতায় নাম লিখবে। কতটা সময় পার হয়েছে যে আজ এখানে দাঁড়িয়ে শুধু আল্লাহর কাছে একটাই চাওয়া, মেয়েটা যেন সুখে থাকে, তার মতো কপাল যেন না হয়। ভালোবাসা ভরে থাকুক মেয়েটার জীবন। কম কষ্টে করেনি ছোটকাল থেকে, পড়াশোনায় ভালো হয় হয়তো এত দূর আজ। আপনার ব্যস্ততা ইদানিং বেড়ে যাচ্ছে মিস্টার মাহিন। কী বলার আছে বলো তাড়াতাড়ি, আজ অনেক কাজ জমে আছে। কাব্যিক মানুষ এত কী নিয়ে ব্যস্ত বলুন তো? সে তুমি বুঝবে না। কাল ঋতুর ভাইয়ের বিয়ে, আপনাকেও দাওয়াত দিয়েছে, আসবেন না? না, সম্ভব না। আজ ভোরের ফ্লাইটে আমি সিঙ্গাপুর যাব। কি, আপনি সিঙ্গাপুর যাবেন? আর আমি জানি না? আমিও একটু আগে জেনেছি। 2 দিন পর আসব। এই 2 দিন তোমার সাথে যোগাযোগ করার সুযোগ হবে না নাবিলা। আমি আপনাকে মিস করব। এই 1.5 মাসে আমায় এত ভালোবেসে ফেললে নাবিলা। জানি না, তবে আপনাকে ছাড়া আজকাল শূন্য লাগে সব। কোনো কিছুতে যেন স্বাদ পাই না, যেমন লবণ ছাড়া তরকারি। এখন রাখি, সব গুছিয়ে নিতে হবে। আল্লাহ হাফেজ। এনজয় করো বান্ধবীর ভাইয়ের বিয়েতে। নাবিলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কেটে দিল ফোন। মন খারাপ করে মাহিনের হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকিয়ে রইল নাবিলা। এই ছবিটা সেদিন তুলেছিল নাবিলা। খুব মনে ধরা ছবিটা ওয়ালপেপারে দিয়েছে। কী রে,
এমন মরার মতো বসে আছিস কেন বলে পাশে বসলো ঋষি। এই সময় ঋষিকে দেখে চমকালো নাবিলা। তুই এ সময়? রোহান আসতে বলেছি। ও তো বাহিরে। জানি এসে যাবে এখন। এসে যাবে না? এসেছি আর। এরপর রোহানের রুমে চলে গেল। নাবিলার এসবে মন নেই। অন্যদিন হলো ঝগড়া বেঁধে দিত। আজকাল গ্রুপ কলেও নাবিলা তেমন আসে না, আবার ঋষির সাথে ঝগড়াও হয় না। ফারিহা রাত 3টা পর্যন্ত অপেক্ষা করে শুয়ে পড়ল। আজ কল আসেনি। গত কয়েকদিনের কলে কেমন অভ্যস্ত হয়ে গেছে যেন, কিন্তু আজ না আসার কারণ কি বুঝলো না। তাতে ফারিহার কিছু যায় আসে না। দুঃখ একটে, আজ ভেবেছে আচ্ছা মতো বকে দিবে, কিন্তু সেটা আর হলো কোথায়। কলও তো আসলো না। ফারিহা তো আর নিজ থেকে কল দিয়ে বকাঝকা করবে না, এমন মেয়ে তো না সে। তার বন্ধু মহলে সে একমাত্র মেয়ে যে খুব শান্ত স্বভাবের, সহজে ঝগড়া বাঁধে না, কারোর সাথে অপরিচিত হলে তো কথা নেই, তবে সোজা কথা সোজা করে দেয়। কোনো কিছু নিয়ে যেমন আফসোস করে না, তেমন হাহুতাশও করে না।